আমি 1 বছরের জন্য তোমাকে বিয়ে করতে চাই। এই 1 বছরে তোমার চাহিদা হবে টাকা, আর আমার চাহিদা হবে তোমার শরীর। রিশাদ স্যারের কথায় চমকে ওঠে রিক্ত। এই মুহূর্তে তার টাকার খুবই প্রয়োজন, কিন্তু তার প্রয়োজনের এমন একটা সুযোগ যে রিশাদ নেবে তা সে ভাবতেও পারেনি। রিশাদ রিত্তের অফিসের বস। 2 মাসও হয়নি রিত্ত অফিসে জয়েন করেছে। আজ প্রথম বসের কাছে এসেছিল স্যালারি অ্যাডভান্সে নেওয়ার জন্য, কিন্তু রিশাদ এমন একটা প্রস্তাব দিয়ে বসলো, রিত্তের বাবার হঠাৎ স্ট্রোক করেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা বেশি ভালো নয়, ডক্টররা ট্রিটমেন্ট করছেন, কিন্তু প্রচুর টাকার দরকার। এই মুহূর্তের জন্য রিক্তর সমস্ত শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। চোখের সামনে বাবার আকুতি ভরা চেহারা আর রিশাদের বাঁকা হাসি ভেসে ওঠে। 8 বছর বয়সে মাকে হারানোর পর বাবা তার একমাত্র অবলম্বন। বাবাকে হারাতে পারবে না রিত্ত। কন্ট্রাক্ট পেপার হাতে দাঁড়িয়ে আছে রিশাদ। সে ভালো করেই জানে রিত্ত এই ব্যাপারে সাইন করবেই। বাবার জন্য মেয়েটা যে নিজেকেও বিক্রি করতে পারে তা সে ভালো করেই জানে। ঠোঁটের বাঁকা হাসিটা এখনও বিদ্যমান। পিন ড্রপ সাইলেন্স রোমে। হাতে থাকা দামি ঘড়িটার টিকটিক শব্দটাও কানে আসছে রিশাদের। সে অপেক্ষায় আছে রিত্তর সম্মতির। চোখ বন্ধ করতেই বারবার দিব্যর চেহারাটাও ভেসে উঠছে রিত্তর সামনে। দিব্য ছেলেটা যে বড্ড ভালোবাসে তাকে, একদিকে বাবা আর অন্যদিকে ভালোবাসা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রিত্তর। হঠাৎ চোখ খুলল রিত্ত। রিশাদের হাত থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে খুব দ্রুত সাইন করে দিল। পেপারটা ছিল রিত্ত আর রিশাদের রেজিস্ট্রি পেপার, এবং একই সাথে 1 বছরের কন্ট্রাক্ট পেপার। সাইন করার সাথে সাথেই রিশাদ ফোন বের করে কাউকে কল দিল। রিশাদের ফোনে কথা বলতেছে। রিশাদের সামনে দাঁড়িয়ে আছে রিত্ত। দিব্যর চিন্তায় মাথাটা বারবার চক্কর দিয়ে উঠছে। ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসলো। পড়ে যাওয়ার শব্দে পেছনে তাকিয়ে রিত্তকে মেঝেতে পড়ে থাকতে দেখল রিশাদ। ফোন রেখে রিত্তর কাছে দৌড়ে এলো সে। রিত্তকে কোলে করে সোফায় শুয়ে দিল। রিত্তর গোছালো চেহারার সাথে এলোমেলো চুলের কম্বিনেশনটা পছন্দ হলো না রিশাদের। আলতো করে রিত্তর চুলে হাত বুলিয়ে দিল রিশাদ। বাবা! চিৎকার দিয়ে উঠে বসলো রিত্ত। আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলো ঘরটা তার নয়। বিশাল আলিশান একটা গোছালো রুম। ওয়ালে রিশাদের বেশ কিছু ফটো টানানো। বেডসাইড টেবিলেও রিশাদের একটা ফটো। রিত্তর বুঝতে সময় লাগলো না সে রিশাদের বাড়িতে। আশেপাশে তাকিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো রিত্ত, কিন্তু পেল না। ফোনে কথা বলতে বলতেই রুমে ঢুকলো রিশাদ, আর রুমে ঢুকেই দেখলো রিত্ত কিছু একটা খুঁজছে। কথা শেষ করিয়ে ফোন পকেটে ঢোকালো রিশাদ। ফোন বালিশের পাশে আছে। ধন্যবাদ। ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়ে ফোন নিয়ে বারান্দায় চলে যায় রিত্ত। আজ স্বাধীনতা উপভোগ করে নাও রিক্ত। কাল থেকে রিশাদের খাঁচায় বন্দি হতে চলেছ তুমি আর তোমার বাবা মিলে যা করেছো সবকিছুর শাস্তি আমি দেব তোমাদের। মৃত্যুর জন্য কাতরাবে তোমরা, কিন্তু রিশাদ আফসানের থেকে মুক্তি পাবে না। এবার হবে খেলা শুরু। গেট রেডি ফর এ ওয়ার, মিসেস রিত্ত, রিশাদ, আফসান। কথাগুলো বলে বাঁকা হেসে বারান্দায় থাকা রিত্তর দিকে তাকায় রিশাদ। এটা তুমি ঠিক করলে না রিত্ত। আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে রিশাদকে বিয়ে কি করে করতে পারলে তুমি? দিব্য বাবা, তুই শান্ত হ। আমরা তোর জন্য ওর চেয়েও ভালো মেয়ে দেখব। না বাবা, আমার রিত্তকেই চাই। ও এখন অন্য কারো বিবাহিতা স্ত্রী। বাবা, আমার রাস্তায় বাধা হয়ে এসো না, নয়তো তোমার কালো অতীতটা আমার অজানা নয়, আর সেই অতীতকে পৃথিবীর সামনে তুলে ধরতেও আমার 2 বার ভাবতে হবে না। দিব্য, বাড়াবাড়ি করিস না, তোর বাবা আমি। বিধান মাহমুদের কথায় রেগে গিয়েই তার গলা চেপে ধরে দিব্য। ছটফট করতে লাগলেন তিনি। কয়েক সেকেন্ড বাদে বিধান মাহমুদকে ছেড়ে চোখ গরম করে তাকালো দিব্য। ছেলের এতটা অবনতির জন্য মনে মনেই নিজেকে দায়ী করে উপরের ঘরের দিকে এগোলেন বিধান মাহমুদ। বাবার সাথে কথা বলে মনে স্বস্তি পেল ঋতু, তবে সে স্বস্তির মাত্রা খুবই কম যেন। মরুভূমির তীব্র গরমে 1 ফোঁটা পানি জিহ্বায় পড়েছে। রিত্ত, যাও, রেডি হয়ে আসো। রেডি? মানে? গেট রেডি ফর এ ক্রেজি রোমান্টিক নাইট বেবি। স্যার প্লিজ আমাকে একটু সময় দিন। টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করিনি, ড্যাম ইট। জাস্ট গেট রেডি ফর টুনাইট। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল রিশাদ। রিশাদের বেরিয়ে যাওয়ার সাথে সাথেই মেঝেতে বসে পড়ল রিক্ত। বাবার জন্য নিজেকে একটা ভদ্ররূপী পশুর কাছে নিজেকে সমর্পণ করতে চলেছে রিক্ত।
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সন্ধ্যা 6:30 বাজছে। উঠে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো রিক্ত। আলমারি খুলতেই দেখতে পেল হ্যাঙ্গারে ঝোলানো বেশ কয়েকটা দামি শাড়ি। এত দামি শাড়ি শেষ কবে পরেছিল রিক্ত মনে নেই তার। আলমারি থেকে কালো রঙের একটা শাড়ি বের করলো রিক্ত, সাথে হাতা কাটা ব্লাউজ, পেটিকোট। আলমারির সবগুলো শাড়ির ব্লাউজই হাতা কাটা। বিষয়টা রিক্তের মাঝে বেশ অস্বস্তি সৃষ্টি করল। রাত প্রায় 11টায় বাড়ি ফিরল রিশাদ। ফাঁকা বাড়িতে পিনপতন নীরবতা। কাজের লোকেরাও সন্ধে নামলে চলে যায়। বাড়িতে এখন শুধু রিশাদ আর রিক্ত। সশব্দেই নিজের রুমে ঢুকলো রিশাদ। লাইট অন করতেই চোখে পড়ল বিবর্ণ বিষণ্ণ চেহারায় কালো শাড়ি পরিহিতা রিক্তকে। চেহারায় বিষণ্ণতার শ্বাসটা বিরক্ত করলো রিশাদকে। স্যার, শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়নি, অন্তত ইসলামের বিধি মেনে বিয়েটা করে নিলে। আমি বিশ্বাস করি না এসব শরীয়তে। আমি আমার রক্ষক আর আমি আমার মালিক। মুখে বললেই সত্যি বদলে যায় না স্যার। এই সৃষ্টি জগতের মালিক একজনই, তিনি মহান আল্লাহ। জাস্ট শাট আপ, এটা খাও। কি এটা? যাই হোক, খেতে বলছি, খাবে। কথাটা বলেই রিক্তর দিকে একটা জুস টাইপ কিছু বাড়িয়ে দেয় রিশাদ। রিশাদের ধমকে চুপ হয়ে যায় রিক্ত। চুপচাপ জুসটা খেয়ে নেয় রিক্ত। ধীরে ধীরে রিক্তর দিকে এগোতে থাকে রিশাদ। রিক্ত ঠোক গিলতে লাগে। প্রথম কোন ছেলে তার দিকে মাত্র 2 ইঞ্চির দূরত্বে দাঁড়িয়ে আছে, এটা যেন বেশ অস্বস্তিতে ফেলছে তাকে। দু চোখ বন্ধ করে ফেলল রিক্ত। চোখ বুঝতেই ভেসে উঠল দিব্যর চেহারা। সাথে সাথে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইল রিক্ত, কিন্তু পারল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে জ্ঞান হারালো রিক্ত। রিক্তকে কোলে করে বিছানায় শুয়ে দিল রিশাদ। রিক্তর শাড়ি কাঁধের দিকে অনেকটা সরিয়ে দিল, ব্লাউজও খানিকটা ছেড়ে দিল। এরপর ক্লিপ দিয়ে রিক্তর পেটে আঘাত করল। মুহূর্তেই রিক্তর ফর্সা পেট লাল হয়ে উঠল। একইভাবে রিক্তর গলাতেও আঘাত করল রিশাদ। রিক্তকে ছেড়ে এবার নিজের শার্টটা খুলল রিশাদ। রিক্তর নখ দিয়ে নিজের বুকে আঁচড় দিল। অতঃপর সেভাবেই রিক্তকে বুকে নিয়ে কম্বল জড়িয়ে নিল। ঘুম থেকে উঠেই নিজেকে আপত্তিকর অবস্থায় রিশাদের বুকে পেল রিক্ত। রিশাদের উন্মুক্ত বুকে দম বন্ধ হয়ে আসছিল রিক্তর, কিন্তু রিশাদ এতটাই শক্ত করে ধরেছে যে রিক্ত ছাড়াতেও পারছে না। রিশাদের বুকের দিকে তাকাতেই দেখতে পেল আঁচড়ের দাগ। চমকে উঠল রিক্ত। তার মানে রাতে আমরা কি করে করতে পারলাম আমি এটা? এতটাই চাহিদা আমার দিব্যকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে? ছি। কথাগুলো ভাবতেই চোখ থেকে পানি গড়াতে লাগলো রিক্তর। টপাটপ করেই রিশাদের বুকে পড়তে লাগলো রিক্তর চোখের পানি। বুকের পানির স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো রিশাদ। চোখ মেলতেই দেখতে পেল রিক্তর কান্নারত চেহারা। বাঁকা হেসে রিশাদ বলল, রাতে আবেদনময়ী আর সকালে দেবদাসের পারু। আজব মেয়ে তো তুমি। রিশাদের কথায় ঘৃণায় গা গুলিয়ে আসে রিক্তর। উঠে যেতে ধরে রিশাদ কিন্তু রিক্তকে বুকে চেপে ধরে। কিন্তু রিক্তর কানে কানে বলে, শাড়িটা ঠিক করে বের হও। রাতে তো কেউ ছিল না, আমার সামনে খুললে অসুবিধা নাই, কিন্তু কাজের লোকদের সামনে এভাবে গেলে তারা তোমাকে আমার বউয়ের চেয়ে রক্ষিতার নজরে বেশি দেখবে। বলে রিক্তকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগোয় রিশাদ। আর রিক্ত ঘৃণার চোখে তাকিয়ে থাকে রিশাদের দিকে। কতটা খারাপ হলে একজনের দুর্বলতার সুযোগ নিয়ে এইভাবে খেলা যায়, অনুধাবন করার চেষ্টা করছে রিক্ত। আই ডোন্ট ওয়ান্না লিসেন এনিথিং। ওদের উপর নজর রাখো, আর কেউ যেন সন্দেহ না করে। রিক্তকে রিশাদের থেকে দূরে রাখার দায়িত্ব তোমার, আর রিশাদের মনে রিক্তর প্রতি সন্দেহ সৃষ্টি করার দায়িত্বটা আমার। খেলাটা শুরু করেছে রিশাদ, কিন্তু শেষটা আমি করব। আমার পুনরাবৃত্ত হবে অতীতে সে অধ্যায়টা। গেট রেডি ফর আওয়ার রিশাদ আফসান। বাঁকা হেসে ফোনটা পকেটে ঢোকালো দিব্য। সরি দিব্য, আমি যা করেছি তা আমার বাধ্যবাধকতা। ওর সাথে বিছানায় শোয়াটাও বুঝি তোমার বাধ্যকতা? রিক্তর কথার পিঠে কথা বলল দিব্য। দিব্যর এই কথায় আশ্চর্য হয়ে গেল রিক্ত। দিব্য কি করে জানলো তার আর রিশাদের সম্পর্কের কথা, যেখানে সে নিজেই কিছু মনে করতে পারছে না। তুমি কি করে জানলে? রিক্তর প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় দিব্য, তবে নিজেকে সামনে নিয়ে জোর গলায় বলে ওঠে, তোমার গলার দাগগুলো নিশ্চয়ই আপনা আপনি হয়নি। দিব্যর কথায় অস্বস্তিতে পড়ে রিক্ত। স্কার্ফ দিয়ে গলা ভালোভাবে ঢেকে নিয়ে বলে, আমি কি করতাম দিব্য? আব্বু অসুস্থ, তোমাকে এতবার ফোন দেওয়ার পরও তোমার ফোন সুইচ অফ বলছিল। আই ওয়াজ জাস্ট ব্লাইন্ড দ্যাট মোমেন্ট। কিন্তু এই বিয়েটা স্রেফ একটা ঋতু কিছু বলতে যাবে, তার আগেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বস নামটা ভেসে উঠছে।
নিজেকে শক্ত করে ফোনটা ধরে রিত্ত। ফোন ধরতেই অপর পাশ থেকে শুনতে পায়, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হলো কি করে আমাকে না বলে বাড়ি থেকে বেড়ানোর? আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই। ইটস অ্যান অর্ডার। ঋতুকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় রিশাদ। রিশাদের ধমকে বেশ ভয় পেয়েছে ঋত্য, যদি তার বাবাকে কিছু করে ফেলে। দিব্যকে কোনো রকম বাই বলে এক প্রকার দৌড়েই ক্যাফে থেকে বেরিয়ে ক্যাবে উঠে বসে ঋত্য। ক্যাফের চেয়ারটাতে ভ্রু কুচকে বসে রইল দিব্য। তার কৌতূহলী মন বলছে ঋত্য এরপরে কিন্তু বলতে চাচ্ছিল, মূল্যবান কোনো তথ্য দিতে যাচ্ছিল। শিট বলে টেবিলে ঘুষা মারে দিব্য। কেন বেরিয়েছিলে উইদাউট আস্কিং মি? সরি। টু হেল উইথ ইয়োর সরি। আজ থেকে তুমি জাস্ট অফিসে যাবে অ্যান্ড বাড়ি ফিরবে। প্রত্যেক শনিবার বাবার সাথে দেখা করতে পারবে। বাবাকে ভালো দেখতে চাইলে মেনটেন দিস রুলস। হাতে থাকা ব্লুটুথ কানে লাগিয়ে বরাবরের মতো বিছানায় বসে কথা বলতে বলতে বেরিয়ে গেল রিশাদ। রাগী মুখটা এতক্ষণ লাল হয়ে ছিল, নীল চোখ জোড়াও যেন মায়ার পরিবর্তে বিষাক্তের প্রতীক হয়েছিল। রিশাদের চোখের দিকে আর তাকালো না ঋত্য। রুমে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আজ মনটা বড্ড খারাপ রাহাত আহমেদের। মেয়ে কত তাড়াতাড়ি পর হয়ে গেল তার। মেয়ের বিয়ে যেন প্রতিটা বাবার জন্য অভিশাপ। কয়েক ঘন্টা যাবৎ মেয়ের চেহারা না দেখায় মনটা উদ্বিগ্ন হয়ে আছে তার। তিনি ঠিক করে রেখেছেন হসপিটাল থেকে রিলিজ দেওয়া মাত্রই তিনি মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে মেয়েকে দেখে আসবেন। প্রতিটা বাবার কাছেই মেয়ে মানে ভালোবাসার সবচেয়ে বিশাল স্থান। মেয়ের চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারে না বাবাকে। তাই হয়তো বাবার জন্য এত বড় আত্মত্যাগ করতে বেশি ভাবতে পারেনি ঋতু। অফিসে আমাদের বিয়ে সম্পর্কে কেউ জানে না, সো তুমি অফিসের একজন অর্ডিনারি স্টাফ ছিলে আর সেটাই থাকবে। যাও, এই ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসো আর আমার পিএ আসিফকে রুমে পাঠাও। ওকে স্যার। ফাইলগুলো হাতে নিয়ে নিজের ডেস্কে চলে গেল ঋতু আর আসিফকেও রিশাদের কাছে পাঠিয়ে দিল। আসিফ, আজকের সবগুলো মিটিং ক্যান্সেল করে দাও। কেন স্যার, এনিথিং রং? নো, এভরিথিং ইজ ফাইন, বাট আমি আজ দুপুরে অফিসে থাকবো না, বিকালে আসবো। ততক্ষণে মিস রিক্তকে সব কাজ কমপ্লিট করে আমার কেবিনে সাবমিট করতে বলবে। ওকে স্যার। আসিফকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে যায় রিশাদ। অফিস থেকে বেরিয়েই হুডি সহ কালো জ্যাকেটে নিজেকে জড়িয়ে নেয়। নিজের গাড়ি নেওয়াটা ভুলটা করে না। একটা শোরুম থেকে অতিরিক্ত টাকা দিয়ে একটা বাইক কিনে ডকুমেন্টস ছাড়া বাইকটা নিয়েই নিজের কাজে লেগে পড়ে রিশাদ। প্রথমে যায় হেলথ কেয়ার হসপিটালে, যেখানে রিক্তর বাবা রাহাত আহমেদকে রাখা হয়েছে। রাহাত আহমেদের ডক্টরের সাথে কথা বলে তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে। হসপিটাল থেকে বের হওয়ার সময় রাহাত আহমেদকে চোখে পড়েছিল রিশাদের। লোকটাকে দেখেই রিশাদের কপালের রগ ফুলে ওঠে। মন চাচ্ছিল যেন এক্ষুনি লোকটাকে জ্যান্ত কবর দিয়ে দিতে, কিন্তু নিজেকে শান্ত করে। রাহাত আহমেদের চোখের অগোচরেই হসপিটাল থেকে বেরিয়ে আসে রিশাদ। হসপিটাল থেকে বেরিয়ে রিশাদ নিজের বাড়িতে গেল। কাজের লোক সুধাকে বলল 1 কাপ কফি বানিয়ে দিতে। বলেই রুমে ঢুকলো রিশাদ। ক্যাফে থেকে বেরিয়ে একটা বারে এসে বসে দীপ। ওয়েটারকে ড্রিঙ্ক সার্ভ করতে বলে একটা টেবিলে হেলান দিয়ে বসে রইল। ওয়েটার ড্রিঙ্ক রেখে যেতেই ঠকঠক করে গিলল দীপ। হঠাৎ তার পাশে কেউ একজন এসে বসল। চোখ তুলে তাকাতে চমকে উঠল দীপ। রিশাদ এসে বসেছে তার সামনে। হাতে থাকা ছুরিটা দিব্যর পেটে ধরেছে রিশাদ। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দিব্যর। জোরে চিৎকার দিয়ে ওঠে দিব্য। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। ফোন বের করে দিব্য। হ্যালো, রিশাদ এখন কোথায়? উনি তো ওনার রুমে বস। ভালো করে চেক করো। উনি তো ওনার রুমে, উনি রুমে বসে ল্যাপটপ দেখছেন। ওহো, ওকে। চিন্তিত কণ্ঠে কথাটা বলে ফোন রাখে দিব্য এবং পুনরায় ড্রিঙ্ক করতে শুরু করে। দিব্য, এ তো সবে শুরু। খেলার সমাপ্তি আসতে আসতে খেলার মতো অবস্থাতেই থাকবে না তুমি? কত বোকা স্পাই লাগিয়েছ আমার পিছনে, যে রিয়েল আর গ্রাফিক্সের পার্থক্য বোঝে না। হুডি দিয়ে মুখ ঢেকে বার থেকে বের হয় রিশাদ। বাইকটা নিজের সিক্রেট হাউস আউটে রেখে জ্যাকেট খুলে রেখেই পেছনের গেট দিয়েই বাড়িতে ঢুকলো এবং ফর্মাল ড্রেসেই সবার সামনে দিয়ে অফিসে গেল। অফিসে ঢুকেই প্রথমে আসিফকে ডেকে বলল ঋত্যকে ডাকতে। ঋত্য ফাইলগুলো নিয়ে রুমে ঢুকলো। রিশাদ ফাইল চেক করতে করতে বলল, চেক বললে ভুল হবে, মূলত একটা ভুল খুঁজতে লাগলো।
হঠাৎ একটা ফাইলে কিছু চেঞ্জ দেখে ভ্রু কুচকাল রিশাদ। এই প্রজেক্টের বাজেট আগেরটা কেটে এটা কেন করা হয়েছে? স্যার, এটা ছোট একটা প্রজেক্ট, এর জন্য এতটা বাজেট রাখার কোনো আবশ্যকতা আমি দেখছি না, তাই বাজেটটা কমিয়ে। হু দ্য হেল আর ইউ? কোম্পানির বাজেট ডিসাইড করার তুমি কে? আমি কারেকশন করতে দিয়েছিলাম, চেঞ্জ করতে না। স্যার, আমি তো কোম্পানির ভালো কোম্পানির ভালোর জন্য আমি আছি, তোমাকে ভাবতে হবে না। জাস্ট গেট লস্ট অ্যান্ড এটা কারেক্ট করে নিয়ে আসো। ফাইলগুলো রিত্তর দিকে ছুঁড়ে মারল রিশাদ। ফাইলগুলো তুলে নিয়ে নিজের ডেস্কে বসলো রিত্ত। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রিত্তর দিকে। রিশাদ কোনোদিন কারো উপর চিৎকার করা তো দূর, উচ্চস্বরে কথা অবধি বলেনি। সেখানে রিত্তর উপর এভাবে চিৎকার করলো, ডেস্কে বসতেই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো রিত্তর। এতটা অপমানের সম্মুখীন সে কখনো হয়নি। রিশাদ এতটা খারাপ ব্যবহার করবে সে ভাবেইনি। চোখের পানিতে ফাইল ভিজে যেতে লাগলো, তবুও কাজ করছে রিত্ত। বাজেটটা ঠিক করে রিশাদের রুমে যেতে দেখলো রিশাদ গম্ভীর দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। বুকে ফু দিয়ে ফাইলটা নিয়ে রিশাদের রুমে ঢুকলো রিত্ত। ফাইলটা রিশাদের দিকে বাড়িয়ে দিল। রিশাদ গম্ভীরভাবে ফাইল চেক করতে লাগলো। রিত্ত ভয় কাঁপছে। কিছুক্ষণ পর ফাইল চেক শেষে রিশাদ গম্ভীর গলায় বলল, ডান, 5টা বেজে গেছে, বাসায় যাও এখন। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, এটা এক্সপেক্টও করো না। ক্যাব বুক করো অ্যান্ড যাও। আপনার থেকে সেটা আমি এক্সপেক্টও করি না। মনে মনে বললেও মুখে বলার সাহসটা পেল না রিত্ত। চুপচাপ রিশাদের কেবিন থেকে বের হয়ে গেল। এই যে ফুলকলি, এ তো দেখি হুড়পড়ি রাস্তায় নেমে এসেছে। রাস্তার এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে রিক্ত। 5টায় অফিস থেকে বেরিয়েছিল, এখন 7টা বাজে। ক্যাব তো আসছেই না, তার উপর একটা গাড়ি অবধি নেই রাস্তায়। হাঁটতে হাঁটতে অফিস থেকে বেশ দূরে একটা নির্জন রাস্তায় এসে পড়ে রিক্ত। সামনে থাকা ছেলেগুলো বারবার তার দিকে অশ্লীল কথা ছুটছে। কিছুই করার নেই রিক্তের। এইসব রাস্তার ছেলেদের সাথে ঝগড়া করতে গেলেই বিপত্তি। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছে রিত্ত। চোখ তুলে তাকাতেই দেখতে পেল রিশাদের গাড়ি। মনে একটা ক্ষীণ আশার সৃষ্টি হলো। হয়তো রিশাদ স্ত্রীর মর্যাদা না দিলেও একজন নারীর সম্মান রক্ষায় তার সাহায্য করবে। কিন্তু সেই ক্ষীণ আশার আলোটাও চোখের পলকেই নিভে গেল। সব দেখেও না দেখার ভান করে গাড়ি নিয়ে চলে গেল রিশাদ। রিশাদের এই প্রতিক্রিয়ায় কান্না আটকাতে পারছে না রিত্ত। কোনো মতেই নিজেকে শক্ত করে সামনে এগোতে নেয়, কিন্তু বকাটে ছেলেগুলোই চারপাশ থেকে ঘিরে ধরে রিত্তকে। আরে মামা, পাখি তো দেখি ফুরুদ হাওয়া ধান্দা। হতে দিলে তো। চলো তো মামুনি, আমাদের সাথে চলো। এ কি, এই মেয়ের মুখ দিয়ে কথাই বেড়ায় না, এমন মেয়ে তো চাই। ওই ওকে ধর। ছেলেগুলো রিত্তের হাত ধরে টানাটানি শুরু করে। মস্তিষ্ক সম্পূর্ণ ব্লাঙ্ক হয়ে গেছে রিত্তর। এমন পরিস্থিতিতে কখনোই পড়েনি রিত্ত। চোখ বুঝে নিজেকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয় রিত্ত, কিন্তু হঠাৎ অনুভব করে ছেলেগুলো তার হাত ছেড়ে দিয়েছে। একবারের জন্য ভেবেছিল রিশাদ এসেছে, কিন্তু চোখ খুলে আসিফকে দেখে রিশাদকে নিয়ে আর কিছু ভাবতে মন চায় না। ছেলেগুলোকে পুলিশের থ্রেট দিতে ওরা পালিয়ে যায়। আসিফ রিত্তর দিকে এগিয়ে এলো। মিস রিক্ত, চলুন আমি বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গেলেই তো উনি জানতে পারবে আমি স্যারের বাড়িতে থাকি, প্রবলেম হয়ে যাবে। মনে মনে বলে, না থাক, লাগবে না, ধন্যবাদ আপনাকে, ক্যাব এক্ষুনি চলে আসবে। ওকে, ক্যাব না আসা পর্যন্ত আমি ওয়েট করছি। 15 মিনিটের মাথায় ক্যাব আসে। ঋতুকে ক্যাবে বসিয়ে আসিফ নিজেও বাইকে বসে। হেলমেটটা লাগাতেই আসিফের ফোনে রিশাদের ফোন আসে। ফোনটা রিসিভ করে কানে ধরে আসিফ। ওকে ক্যাবে তুলে দিয়েছো? জি স্যার, কিন্তু সামান্য একটা এমপ্লয়ের জন্য এসব কেন? ও একটা মেয়ে, তারপর একজন এমপ্লয়ি। কিন্তু স্যার, আপনিও তো বাঁচাতে পারতেন। বেশি কথা বাদ দাও, বাড়ি যাও অ্যান্ড কাল টাইমলি অফিসে আসবে। ওকে স্যার। ফোন রেখে মুচকি হাসি রিশাদ। রিত্তর চেহারায় দেখা ভয়টা প্রতি মুহূর্ত থাকবে ওর চেহারায়। আজ তো সবে শুরু, ছেলেগুলোকে ওদের পেমেন্টটা দিতে হবে। তবে এই ছেলেগুলো ওভার অ্যাক্টিং করেছে। রিত্ত কাঁদছিল। এনিওয়ে, রিত্তর যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। একা একাই বকবক করছে রিশাদ। বাড়িতে ঢুকতেই বরাবরের মতোই নীরবতা অনুভব করে রিশাদ। এই নিস্তব্ধ পরিবেশটা বেশ উপভোগ করে রিশাদ। টাইটা লুজ করতে করতেই সিঁড়ি দিয়ে উপরে ওঠে সে। সামান্যতম দায়িত্ববোধও কি এক্সপেক্ট করতে পারি না আপনার থেকে? ওয়াইফ হিসেবে না হোক, একটা মেয়ে হিসেবে তো আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু না, আপনি তো দেখেও না দেখার ভান করলেন।
এতটা খারাপ যে মানুষ হয় তা আপনাকে না দেখলে জানতাম না। অবশ্য আপনাকে তো মানুষ বলাও যায় না। যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না সে মানুষ হতেই পারে না। আপনি একটা জড় বস্তু, যার কোনো অনুভূতি শক্তিই নেই। একটা রাস্তার কুকুরকে কাতরাতে দেখলেও মানুষের মনে দয়া হয়, আর সেখানে আমি মাঝ রাস্তায় কাঁদছিলাম, তাও আপনার দয়া হয়নি। এতটাই নিষ্ঠুরতা আপনার মাঝে। চিৎকার করি এক নাগারে কথাগুলো বলে ফেলল ঋত্য। টেবিলে থাকা পানির গ্লাসটা ঋত্যর দিকে বাড়িয়ে দিয়ে রিশাদ বলল, এই সমস্ত ফ্রাস্ট্রেশন আমার উপর না ছেড়ে যদি এখান থেকে দুটো লাইনও চিৎকার করে ওই ছেলেগুলোর উপর ঝাড়তে, তাহলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হতো না। তোমরা মেয়েরা নিজেদের দুর্বল দেখাও বলেই তোমাদের দুর্বল ভাবা হয়। যেখানে তুমি নিজে আত্মসমর্পণ করেছিলে সেখানে তোমাকে বাঁচানোর আমিকে। অ্যান্ড লিসেন, নেক্সট টাইম থেকে রিশাদ আফসানের সাথে উঁচু গলায় কথা বলার আগে নিজের বাবার অবস্থা ভেবে নিও। রিশাদের কথার বিপরীতে কিছু বলার মতো খুঁজে পায় না ঋত্য। প্রতি মুহূর্তে অপমান করে থ্রেট করে চলেছে ছেলেটা তাকে। কোনোভাবে এই একটা বছর কেটে গেলেই হয়। রিশাদের খবর কি? বস, রিশাদ রাতে কাউকেই বাড়িতে রাখে না, যা জানা সকালে জানতে পারবো। রিক্ত আর রিশাদের মধ্যে সত্যি কি কিছু হয়েছে? হ্যাঁ বস, আমি নিজের চোখে সকালে দেখেছি রিক্ত আর রিশাদের অবস্থা দুজনে। হয়েছে, থাক, অত রসিয়ে বলতে হবে না। যা কাজ দিছি সেটা কর। ফোন কেটে দিতেই বিধান মাহমুদ দিব্যর ঘরে ঢোকে। দিব্য চোখ বন্ধ করে রগিং চেহারে হেলান দিয়ে বসেছিল। দেব্য শোন, রিক্তর চিন্তা তুই বাদ দে, ও এখন বিবাহিত। আমি ওর জন্য এত কিছু করেছি আর তুমি বলছো সব বাদ দিতে? আমাকে এসব শেখাচ্ছ? এই শিক্ষা তখন কোথায় ছিল যখন তুমি রায়হান দিব্য, তোকে বারবার বলেছি অতীতকে ঘাটবি না। অতীতে আমি খারাপ ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন খারাপ হয়ে বাঁচতে হবে। আমি ঋত্যকে বিয়ে করবই, অ্যান্ড দ্যাটস মাই অবসেশন। ভালোবাসায় জেদের কোনো স্থান নেই দিব্য। একদিন বুঝবি সেটা, কিন্তু তখন হয়তো পরিস্থিতির হাতে বাইরে থাকবে। জাস্ট লিভ মি অ্যালোন বাবা। বিধান মাহমুদ বেরিয়ে যেতেই দু হাতে মাথা চেপে ধরে দিব্য। বারবার চোখের সামনে ভেসে ওঠে ঋত্যর মুখটা। ঋত্যর চোখ জোড়া, ঋত্যর সাথে কথা বলার জন্য সারাক্ষণ ছটফট করা, কিন্তু কথা বলার সাহস না পাওয়া শৈশবটা। এসব ছিল সুমধুর স্মৃতি, কিন্তু এরপরে যে স্মৃতিতে যুক্ত হয় তিক্ততা। তিক্তময় অতীতের প্রতিদানে ঋত্যকে পেয়েও যেন হারাতে বসেছে দিব্য। আজ ভয় হচ্ছে দিব্যর, ঋত্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার ভয়। ভালোবাসার সংজ্ঞা হয়তো এমনই। প্রথম প্রেমে পড়ার ছটফটানির এটা পরবর্তীতে নিতান্তই বোকামি মনে হলেও এই ছটফটানিটাই ঠোঁটের মুচকি হাসির কারণ। আর দিন শেষে বিচ্ছেদের ছটফটানিটা হৃদয়ে জমে থাকা কষ্টগুলোর আজীবন জীবিত থাকার সাক্ষী। রাতে রিশাদ ঋত্যর রুমের দিকে যায়নি। ঋত্য অফিসের কাপড় পরিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুমের মাঝেই হৃদস্পন্দনের ঊর্ধ্বগতিটা বহা থাকে। রিশাদ কিছুতেই ঘুমোতে পারছে না। ঘুম জিনিসটার সাথে তার সম্পর্ক বরাবরই আদায় কাজ করে। কেন যেন রাত তাকে জাগিয়ে রাখতেই ভালোবাসে। স্টোর রুমের দরজাটা আলতো খোলা। ভেতরে রিশাদ দাঁড়িয়ে আছে একটা ফটো ফ্রেমের সামনে। ফটো ফ্রেমটাতে 3টে পরিবার একসাথে দেখা যাচ্ছে। রিশাদের বাবা মা বাদে অপর 2 ফ্যামিলি, সবার মুখ রেড মার্কার দিয়ে আঁকা টার্গেট বৃত্তের মাঝে। নিষ্ঠুর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে রিশাদ। কষ্ট কি তোমরা খুব শীঘ্রই বুঝবে। তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমাদের। আমার বাবা মার শরীর থেকে ঝরা প্রতি ফোঁটা রক্তের হিসাব নেব আমি তোমাদের থেকে। আমার নেক্সট টার্গেট তুমি, বিধান মাহমুদ। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে রিশাদের। এই হাসিটা প্রতিশোধের এক নির্মম খেলা শুরুর হাসি এটা। আচমকাই দরজার পাশে থাকা ফ্লাওয়ার বাস পড়ার শব্দ পেল রিশাদ। চমকে দরজার দিকে তাকালো সে। বাড়িতে তো রিক্ত ছাড়া কেউ নেই, তবে কি রিক্ত ছিল? রিক্ত সব শুনে ফেললো না তো? ও সব জেনে গেলে সব খেলা নষ্ট হয়ে যাবে আমার। রিশাদ স্যার এই সময় স্টোর রুমে কি করছিলেন? শালা ফুলদানি ভাঙার আর সময় পেল না। স্যার কি আমাকে দেখে ফেললো? ইয়া মাবুদ, রক্ষা করো। তাড়াতাড়ি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঋত্য। ভয়ে হাত পা কাঁপছে তার। কেন যে এই রাতের বেলা পানি খেতে উঠেছিল ভেবেই নিজেকে দোষারোপ করতে লাগলো। আর উঠেছে তো উঠেছে, স্টোর রুমের দিকে যাওয়ার কি দরকার ছিল? নিজের উপর মেজাজ খারাপ করে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে ঋত্য। রিশাদ ঋত্যর রুমে এসে দেখলো লাইট অফ, আর ঋত্য কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। রিশাদ আর বেশি কিছু না ভেবে গেস্ট রুমের দিকে গেল, তবে নিজেকে কিছুতেই স্থির করতে পারল না। রিক্ত কি আদৌ এসেছিল আমার রুমে, নাকি আমি বেশি ভাবছি? না, এই মেয়ের উপর নজর রাখতেই হবে। অতীতের ভুলটা
আর করা যাবে না, খেলাটা আমাকে জিততেই হবে। পকেটে হাত ঢুকিয়ে ভাবতে থাকে রিশাদ। স্যার আজ অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, দিব্য স্যার তো আসবে না বলেছে, আপনি যদি আসতেন। মিটিংটা কি খুবই জরুরি? জি স্যার। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগেন বিধান মাহমুদ। একটা সময় টাকার পেছনে কত ছুটেছেন, অথচ এখন সেই টাকাকে এই দু চোখে সহ্য করতে পারে না। স্যার, বিধান মাহমুদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অপর পাশ থেকে তথ্যটা পেতে বাঁকা হেসে ফোন রাখলো রিশাদ। এর অপেক্ষাতেই তো সে ছিল। অফিসে ঢুকে সবার আড়ালে বের হয়ে যায় রিশাদ, ঋতুকে পূর্বের মতোই এক গাদা কাজ চাপিয়ে। বিধান মাহমুদ আজ একাই ড্রাইভ করছেন, ড্রাইভার সাথে নেননি। অদ্ভুত একটা চিন্তা ভেতর থেকে ঘিরে ধরে রেখেছে তাকে। রিশাদ গতকালকের বাইক নিয়ে বিধান মাহমুদকে ফলো করছে, উদ্দেশ্য ভয়ানক, তবে যদি তা সফল হয় তবে। তোর মৃত্যু আজ নিশ্চিত বিধান মাহমুদ, আর সেটাও আমার হাতে। বিধান মাহমুদের গাড়ির ঠিক পেছনে রিশাদের বাইক। পকেটে থাকা পেট্রোল ভরা কাচের বোতলটা বিধান মাহমুদের গাড়ির পেছনের কাচে মারে রিশাদ। সাথে সাথেই কাচ ভেঙে পেট্রোল পড়ে গাড়িতে। আচমকা এমন ঘটনায় বিধান মাহমুদ চমকে যান। বুকে চিনচিন ব্যথা অনুভূত হয় তার। গাড়ির সাইডের মিররে তিনি দেখতে পেলেন বাইকে করে কেউ তাকে ফলো করছে। চিন্তাটা আরো বেড়ে গেল বিধান মাহমুদের। গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন তিনি। বিধান মাহমুদকে গাড়ির স্পিড বাড়াতে দেখেই রিশাদ বুঝতে পারল বিধান মাহমুদ বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করছে। এই ভয়টাই তো পাওয়াতে চাচ্ছিল সে তাকে। আজ শেষ দিন বিধান মাহমুদের বলে এক হাত দিয়ে লাইটারটা ধরায় রিশাদ। লাইটারটা ছুটতে নিয়ে বুঝতে পারে সামনে রেল ক্রসিং আসছে। বিধান মাহমুদের গাড়ি পার হতেই শাটার ডাউন করা হলো। রিশাদ আর বিধান মাহমুদকে ফলো করতে পারল না। শীঘ্রই রিশাদের চোখের অগোচরে চলে গেল বিধান মাহমুদ। শিট। বিরক্ত হয়ে কথাটা বলল রিশাদ। প্ল্যান ফেসতে যাওয়ার তার মেজাজ এখন তুঙ্গে। বিরক্তির চরম সীমা নিয়ে পূর্বের মতো সবার অগোচরে অফিসে ঢুকলো রিশাদ। কাজে কিছুতেই মন বসাতে পারছে না ঋত্য। বারবার কাল রাতের কথা মনে পড়ছে। কলম ধরতে গেলেও হাত কাঁপছে। কোনো রকমে ফাইল কমপ্লিট করে রিশাদের রুমে আসে ঋত্য। রিশাদকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে ভয় বেড়ে যায় ঋত্যের। ঢোক গিলে রিশাদের দিকে ফাইলগুলো বাড়িয়ে দিল ঋত্য। ফাইল চেক করা শুরু করল রিশাদ। এমনিতেই রিশাদের মেজাজ খারাপ ছিল, তার উপর প্রত্যেকটা ফাইলে 3-4টা করে ভুল। রিশাদের সমস্ত রাগ গিয়ে পড়ল ঋত্যর উপর। চিৎকার করে উঠল রিশাদ। তোমাদের মতো অশিক্ষিত মেয়েকে জব দেওয়াই উচিত না। একটা ফাইলে এত ভুল, এটা কি খেলা পেয়েছো? কাজ না করতে পারলে কাজে এসেছো কেন? গেট লস্ট স্টুপিড গার্ল। মাথা নিচু করে চুপচাপ কথাগুলো হজম করে ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে বসল ঋত্য। কেন এত রাগ স্যারের আমার উপরে? ভুল তো হতেই পারে, প্রতি মুহূর্তে আমার উপর চিৎকার না করে থাকতেই পারে না। ন্যূনতম রেসপেক্টও কি আমি ডিজার্ভ করি না তার থেকে? এতটাই খারাপ আমি? চোখের জল বাদ মানছে না ঋত্যর। সবাই আজও বাঁকা চোখে তাকিয়ে আছে ঋত্যর দিকে। আসিফের খুব খারাপ লাগছে ঋত্যর। শোনো, মেয়েটা এতটাও খারাপ না কাজে, তাহলে এতটা অপমান করার কারণ কি? কিন্তু ঋত্যকে দেওয়ার মতো কোনো সান্ত্বনাও নেই তার কাছে। চুপচাপ নিজের কাজ করতে থাকে সেও। রিশাদের মন বড্ড ছটফট করছে। কোনো কিছুই ভালো লাগছে না তার। সে বুঝতে পারছে না এই ছটফটানির কারণ কি। বিধান মাহমুদকে মারার প্ল্যানটা ভেস্তে যাওয়া, নাকি ঋত্যর সাথে খারাপ ব্যবহার? ঋত্যর সাথে খারাপ ব্যবহার করে যে তৃপ্তি বিষাদ পেতে চায় তা সে কখনোই পায় না। উল্টো পায় একরাশ অশান্তি আর অনুতৃপ্তির অনুভূতি। এমন হওয়ার কারণটাও অজানা রিশাদের। দিব্য, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আজ সে আমার গাড়িতে পেট্রোল ছুঁড়েছে। রেল ক্রসিং ছিল বলে বেঁচে গেছি। কি বলছো বাবা? এমনটা কে করতে পারে? রিশাদই করেছে এসব। ফোন বের করে নিজের ইনফরমারকে ফোন লাগায় দিব্য। রিশাদ এখন কোথায়? বাড়িতে তো আসেনি বস, অফিসে থাকবে। আমি তোমাকে ওর বাড়িতে কাজ করার জন্য রাখিনি। ও কখন কোথায় যায় সেই খোঁজ রাখো। নেক্সট টাইম যেন বলতে না হয়। ফোন রেখে কিছু একটা চিন্তা করতে বসে দিব্য। রাতে আফসান ম্যানশনে ঋত্য অফিসের পোশাকে বসে আছে, যা দেখে রিশাদের অসহ্য লাগছে। এই মেয়ে, কমন সেন্স নাই? অফিসের পোশাকে কতক্ষণ বসে থাকবে? যাও ড্রেস চেঞ্জ করো। আসলে স্যার, আমার কয়েকটা ড্রেস কিনতে হবে। কেন? তোমার আলমারি ভর্তি শাড়ি আছে তো। ওসব পরতে আমার অস্বস্তি হয়। ও হওয়ারই কথা। এত দামি শাড়ি আগে কখনো পরনি তো। দামের চেয়ে বড় স্বস্তি। আপনার কেনা শাড়িগুলোর একটাতেও আমি স্বস্তি খুঁজে পাই না, বুঝেছেন? যেসব ওখানে আছে তুমি সেগুলোই পরবে, দ্যাটস ফাইনাল। আমি অফিসের ড্রেস পরে ঘুমাবো, তাও ওগুলো পরবো না।
সাহস খুব বেড়েছে না? ঋতুর দিকে এগোতে থাকে রিশাদ। ঋতু ভয়ে পেছাতে থাকে। উল্টো দিকে হাঁটতে হাঁটতেই হঠাৎ সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। বাঁকা হেসে ঋতুর মুখের কাছে মুখ নিয়ে আসে রিশাদ। ঋতু হা হয়ে তাকিয়ে আছে। আচমকা ঋতুর জামার চেন খুলে দেয় রিশাদ। চমকে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ঋতু। রিশাদ আগের মতোই বাঁকা হেসে বলে, এখন কি একা চেঞ্জ করবে নাকি আরো হেল্প করব? পিঠে হাত দিয়ে চেনটা লাগিয়ে মনে মনে রিশাদকে গালাগাল দিতে দিতেই রুমের দিকে যায় ঋতু। আজ আমার আদরের মেয়ে আমার থেকে দূরে। এসব আমার পাপের ফল। কারো ক্ষতি করে যে কখনো মাপ পাওয়া যায় না তা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। জানি না কবে রিলিজ হব এখান থেকে। অনুতপ্ত কণ্ঠে কথাগুলো বলে জানালার দিকে তাকালেন রাহাত আহমেদ। চোখ বন্ধ করতে বারবার তার চোখের সামনে ভেসে উঠছে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দুটো লাশ। পাশে দাঁড়িয়ে অট্টহাসি হাসছেন তিনি। ছটফট করতে করতে চোখ খুললেন রাহাত আহমেদ। স্বপ্নটা আজকাল তাকে পাগল করে রেখেছে। ডক্টর এসে রাহাত আহমেদের চেক আপ শেষ করে, ডক্টর সাহেব, আমাকে কবে রিলিজ দেওয়া হবে? আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, আর কয়েকদিন বাদে আপনাকে রিলিজ দেওয়া হবে। ধন্যবাদ ডক্টর। উদাসীন দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে মেয়েকে না দেখতে পারার অতৃপ্ত ইচ্ছের বসে একটা দীর্ঘশ্বাস ফেললেন রাহাত আহমেদ। রিশাদ অফিস থেকে বেরিয়ে গেছে, কিন্তু ঋতু ইচ্ছে করে দেরি করছে। রিশাদ বেরোতেই ঋতু অফিসে ফোন দিয়ে সিক লিভ নেয়। যদিও সে অসুস্থ নয়, কিন্তু রিশাদের সত্যি জানতে এই মিথ্যাটা তার বলার দরকার ছিল। স্টোর রুমের সেই ফ্রেন্ডটার সামনে দাঁড়িয়ে আছে ঋতু। ছবির মানুষগুলোকে চিনতে তার একটুও সময় লাগেনি, কিন্তু চেনার পর থেকে অজানা আতঙ্কে বারবার কেঁপে উঠছে ঋতু। অতীত কি তবে সত্যি আমার পিছু ছাড়লো না? চিন্তিত কণ্ঠ ঋতুর। ফ্ল্যাশব্যাক। রিশাদের বাবা রাহিদ আফসান, মা রেহেনা আফসান। রিশাদের পরিবারের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল। ঋতু পরিবারের ঋতুর মা ছিল না। বাবা রাহাত আহমেদও আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। অনেক কষ্টে ঋতুকে বড় করেছিলেন তিনি। হঠাৎ একদিন রাহিদ আফসান রাহাত আহমেদকে নিজের বিজনেস পার্টনার করে নেন। ঠিক সেদিন থেকে রাগে পুড়তে থাকে রাহাত আহমেদের প্রাণপ্রিয় বন্ধু বিধান মাহমুদ। বন্ধুর সাফল্য সহ্য হয় না তার। নানাভাবেই রাহাত আহমেদকে প্ররোচিত করতে থাকে সে। সেই সময় রিশাদ, ঋতু এবং দিব্য খুব ভালো বন্ধু ছিল। ঋতু বরাবরই রিশাদকে পছন্দ করত, তবে তখন তারা খুবই ছোট, সবে ওয়ানে পড়তো। রিশাদ ঋতুকে পাত্তা দিত না। দিব্য আবার ঋতুর জন্য পাগল ছিল। একটা সময় রিশাদের থেকে পাত্তা না পেয়ে সবসময় দিব্যর সাথে থাকতে শুরু করে ঋতু। বিধান মাহমুদ রাহাত আহমেদকে রাহিদ আফসানকে মারার জন্য তৈরি করে। সম্পত্তির লোভে একটা ভয়ঙ্কর খেলার সূচনা হয়। রিশাদের চোখের সামনে তার বাবা মাকে ছুরির আঘাতে রক্তাক্ত করা হয়। বাবা মাকে বাঁচাতে চিৎকার করে ছুটতে থাকে রিশাদ। দিব্য ঋতুকে বোঝায় এই সুযোগে রিশাদের ওপর প্রতিশোধ নেয়ার। ও তোকে পাত্তা দেয় না, যা ওকে ধাক্কা দে। শিশুমন ঋতুর দিব্যর কথার বশে চলে আসে সে। রাস্তার মাঝে রিশাদকে ধাক্কা দিয়ে ফেলে। সামনে থেকে আসা গাড়িটার সাথে ধাক্কা লেগে পড়ে যায় রিশাদ। রিশাদের আঘাত পাওয়ার আনন্দ পায় ঋতু। দুজন ফিরে আসে বাড়িতে। রিশাদ মারা যায়নি সেদিন। গাড়ির মালিক তাকে বাড়িতে এনে নিজ সন্তানের মর্যাদা দেয়, বড় করে তোলে। সেই থেকেই রিশাদের মনে জ্বলছে প্রতিশোধের আগুন। যে টাকার জন্য রাহাত আহমেদ এত কিছু করেছে, ইনভেস্ট করে তার সমস্তটাই হারিয়েছেন তিনি। রিশাদ অফিসে যেতেই জানতে পারল ঋতু অফিসে আসেনি। রিশাদের সন্দেহ আরও গভীর হলো যে সে রাতে ঋতুই ছিল দরজার পাশে। আর সেই সত্যটা জানতেই ঋতু আজ অফিসে আসেনি। অফিস থেকে দ্রুত বেরিয়ে যায় রিশাদ। ঋতু এখন স্টোর রুমের মেঝেতেই বসে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না এই রিশাদই তার ছোটবেলার ভালো লাগা ছিল। কিন্তু রিশাদের সাথে সে যা করেছে তার কোনো ক্ষমা নেই। বড় হয়ে দিব্যকে সারা জীবন পাশে পেয়ে, দিব্যর ভালোবাসা পেয়ে সে রিশাদকে ভুলতে বসেছিল। রিশাদ বাড়িতে ঢুকে প্রথমে স্টোর রুমে ঢুকলো এবং যা এক্সপেক্ট করেছিল তাই। ঋতু স্টোর রুমের মেঝেতে বসে আছে। রাগে রিশাদের চোখ লাল হয়ে আসে। রাগে ঋতুর চুলের মুঠি ধরে টেনে এনে ফ্লোরে ছুঁড়ে মারে রিশাদ। আচমকা এমন করায় ভ্যাবাচাকা খেয়ে যায় ঋতু, তবে নিজেকে সামলানোর চেষ্টা করে কিন্তু পারে না। রিশাদ ঋতুকে ফ্লোর থেকে টেনে তুলে সিঁড়ির দিকে ছুঁড়ে মারে। ঋতু যে ব্যথা পাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই রিশাদের। সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঋতু, কিন্তু রিশাদ এগিয়ে এসে দেখেও না। ঋতুকে সম্পূর্ণ উপেক্ষা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় রিশাদ। রিশাদের এতটা অবহেলা আর নিষ্ঠুরতা দেখে চোখে পানি আসে ঋতুর, কিন্তু এটাকে নিজের নিয়তি ভেবেই চুপচাপ উঠে রুমের দিকে চলে যায় ঋতু। রুমে ঢুকতে দেখতে পায় রিশাদ বিছানায় বসে পা নাড়াচ্ছে। ছোটবেলা থেকে এই কাজটা রিশাদ তখনই করে যখন সে মাত্রাতিরিক্ত রেগে যায়। এটা তার কাছে রাগ নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি।
ঋতুর চোখ ভিজে উঠছে। ছোটবেলায় করা একটা ভুল আজ তার জীবনে এভাবে ফিরে আসবে সে কখনো ভাবেইনি। রিশাদ, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছিলাম তা। আমার তোমার চেহারা অবধি দেখার রুচি নেই। 1 বছরের জন্য বিয়ে করেছিলাম কষ্ট দেওয়ার জন্য, কিন্তু তোমার মতো মেয়েকে চোখের সামনে দেখা আমার জন্য বেশি কষ্টের। 2 দিনের মধ্যে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে, তবে ভেবো না এত সহজে তোমাদের ছেড়ে দেব। তোমরা শাস্তি পাবেই, আর এই রিশাদ আফসানের হাতেই পাবে সে শাস্তি। রিশাদ আফসান কাউকে ক্ষমা করে না। রিশাদ, আমার কথাটা তো শোনো। ছোটবেলা থেকেই তোমাকে ভালো লাগতো, আর তুমি আমাকে পাত্তাই দিতে না। সেদিন যখন দিব্য। ইয়া রাইট, দিব্য যা বলবে তুমি তাই করবে। দিব্য যদি বলে কাউকে মেরে ফেলো, তুমি সেটাও করবে। এত ভালোবাসা, আই ক্যান বিয়ার ইয়োর ফেস, জাস্ট গেট লস্ট। ঋতুকে রুম থেকে বের করে দিয়েই দরজা বন্ধ করে দিল রিশাদ। মাথাটা ভারী হয়ে আছে তার। ঋতুকে বিয়ে করে যে প্রতিশোধ নিতে চেয়েছিল, তার প্রতি তার আর বিন্দুমাত্র আগ্রহ নেই রিশাদের। এখন সেই ঋতুর মাঝে আগের খুনিটাকে দেখতে পাচ্ছে। এখন ঋতুকে আরো কষ্ট দেওয়াই রিশাদের উদ্দেশ্য। তবে সবার আগে সে ঋতুর থেকে ডিভোর্স চায়। মেয়েটাকে নিজের বাড়িতে আর সহ্য করতে পারবে না রিশাদ। দিব্য, কথা শোন আমার। আমি ব্যস্ত বাবা। এই ব্যস্ততার জন্যই রিক্তকে হারিয়েছিস, এখন কি আমাকেও হারাতে চাস? বাবা প্লিজ, রিক্তর কথা বাদ দাও না। সিগারেট ফেলে আমার রুমে আসিস। কথাটা বলে বেরিয়ে গেলেন বিধান মাহমুদ, কিন্তু কথাটা শুনল না দিব্য। সে আপন মনেই সিগারেটের ধোঁয়ায় নিজেকে খুঁজতে ব্যস্ত। দূরে কোথাও থেকে একটা গানের সুর ভেসে আসছে। দিব্যর গিটারে সুর উঠত শুধু ঋত্যর নামে। আজ ঋত্য নেই, তাই গিটারটাও অযত্নে পড়ে আছে। সিগারেটে আরেক টান দিয়েই ফেলে দিল দিব্য। সিগারেটটা হাতে নিল, চোখ বুঝতে ঋত্যর চেহারাটা ভেসে উঠল। গিটারের তালে গানের সুরে ঋত্যকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল দিব্য। আর গান গাইতে পারল না দিব্য। গলা কেঁপে কেঁপে উঠছে। চোখ বন্ধ করতেই চোখ দিয়ে পানি গড়াবে। এতটা অসহায় আজ দিব্য শুধু ভালোবাসার জন্য। ভালোবাসা মানুষকে অসহায় করে, ততটা অসহায় যতটা মানুষের বেঁচে থেকেও মরে যাওয়ার জন্য যথেষ্ট। রাহাত আহমেদ আজকাল প্রায়ই মেয়েকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন। চিন্তার শেষ নেই তার, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তাকে রিলিজও করছে না। অতৃপ্তির দীর্ঘশ্বাস বারে বারে তাকে ঘিরে রয়েছে। হ্যালো উকিল সাহেব, ডিভোর্স পেপার রেডি করুন। তুমি আবার ভুল করছো রিশাদ। রিক্তকে বিয়ে করার আগেও আমি তোমাকে ভাবতে বলেছিলাম, কিন্তু তুমি হুট করে কাজটা করে বসলে। এভাবে ডিভোর্স দিয়ে আরেকটা ভুল করছো তুমি। আমি তোমার বাবার বন্ধু, তোমাকে ভালো মন্দ বোঝানোর অধিকার আমার আছে। আঙ্কেল প্লিজ, ওই মেয়েটার দিকে তাকালে আমার নিজের বাবা মার রক্তাক্ত চেহারা মনে পড়ে। কন্ট্রোল ইউর সেলফ রিশাদ। 1 বছরের কন্ট্যাক্ট তুমি করেছো, এত সহজে নিজেকে দুর্বল করে দিও না। তুমি তোমার বাবা মার খুনের প্রতিশোধ নিবেই, আমি জানি। থ্যাঙ্কস আঙ্কেল, আপনি সবসময় আমাকে ঠিক রাস্তা দেখিয়ে এসেছেন। আমি আপনার কথা মতোই কাজ করব। রাখছি। ফোন কেটে দিয়েই চিন্তিতভাবে রকিং চেয়ারে হেলান দিয়ে বসে রিশাদ। রিশাদ কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। চঞ্চল মস্তিষ্ক বারবার ঋত্যর প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে। বাধ্য হয়ে আজ প্রথম রেড ওয়াইনের কয়েক ঝোঁক গলা অবধি নামলো রিশাদের। ড্রিঙ্ক করার পর থেকেই মাথাটা যেন আরো ভারী হয়ে গেল। রিশাদ টলমল করতে লাগলো, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। রিশাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ঋতু খেয়াল করল রিশাদ ড্রিঙ্ক করে টলমল করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। ঋতু এসে রিশাদকে ধরে বিছানায় বসালো। ঋতুকে দেখে নেশার্ত অবস্থায় হাসতে লাগলো রিশাদ। তুই আমাকে মারার আগে একটাবারও ভাবলি না? রিশাদ, আমিও তোকেই ভালোবাসতাম, কিন্তু দেখতে চেয়েছিলাম তুই আদৌ আমাকে ভালোবাসিস নাকি সেটা তোর আবেগ ছিল। আবেগই ছিল সেটা, তাই তো আমাকে মারতে হাত কাঁপলো না তোর? না রিশাদ, আমি সত্যিই খুব ভালোবাসতাম তোমায়। ভালোবাসার মানে তুই বুঝতি আদৌ? তোর ভালো লাগা ছিলাম শুধু, পাত্তা দেইনি বলে মেরে ফেললি। তুমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছো রিশাদ, শুয়ে পড়ো। রিশাদকে বিছানায় শুয়ে দেয় রিক্ত, তারপর সরে আসতে নেয়। ঋতু সরে যেতে নিলেই রিশাদ ওর হাত ধরে টান দেয়। ঋতু পড়ে গিয়ে রিশাদের বুকের ওপর। রিশাদকে এতটা কাছাকাছি দেখেই ঘামতে শুরু করে ঋতু। এমনই একটা মুহূর্তের স্বপ্ন সে প্রায়ই দেখত। ঋতু কখনো ভাবেনি সত্যি যে রিশাদের এতটা কাছাকাছি আসতে পারবে। রীতিমতো চোখ বড় বড় করে রিশাদের দিকে তাকিয়ে আছে। ওই কি শুনতে পাচ্ছি তো, আমি কি বয়রা নাকি? আচ্ছা শোনো, বলো। আমি হট না তাই না? এটা কেমন প্রশ্ন? ইজ নট রিশাদ আফসান
হট। বাদ দাও তো। আমি যা বলেছি তার উত্তর দাও। কি প্রশ্ন? ঋতুর কাছে এগোতে এগোতে। আমি হট না বলো। হ্যাঁ, খুব হট। দেখো আমি ঘামছি। ঋষাদকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করে ঋতু, কিন্তু পারে না। ঋষাদ তাকে চেপে ধরে নিজের বুকের মাঝে এনে রাখে। ঋতু ঠোঁটের দিকে ক্রমশ আগাতে থাকে ঋষাদের ঠোঁট দেয়। সকালে উঠেই ঋতুকে নিজের বুকে আবিষ্কার করে ঋষাদ। রাগে ঋতুকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। ঋতু ব্যথা পেয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। এটা কি ধরনের ব্যবহার? তুমি আমার বুকে কি করছিলে? কাল রাতে আপনিই তো এনেছিলেন। আমি কেন আনতে যাব? সেটা আমি কি করে জানবো? ইউ জাস্ট গেট আউট অফ মাই রুম। চুপচাপ মুচকি হেসে ঋষাদের রুম থেকে বেরিয়ে গেল ঋতু। ঋতুর এই মুচকি হাসির মানে বুঝলো না ঋষাদ। তবে কি রাতে কিছু হয়েছে তাদের মাঝে? চিন্তায় ঘামতে লাগলো ঋষাদ। আজকাল দিব্যও ভালো থাকতে শিখে গেছে। ঋতুর স্মৃতিগুলো আজ আগের মতো বিরক্ত করতে পারে না তাকে। সারাক্ষণ আপন পৃথিবীতেই মেতে থাকে দিব্য। তবে চাইলেই কি ভালোবাসা ভুলে থাকা যায়? যায় না তো। দিব্য শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে যাতে ঋতুর স্মৃতিগুলো তার মনে আর প্রবেশ করতে না পারে। কিন্তু যে মেয়েটাই তার মনের মাঝে থাকে তাকে কি করে ভুলবে দিব্য? 2 মাস পার হয়ে গেল। ঋষাদ ঋতুর সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। ঋতুও কিছু বলে না। বিষয়টা এমন যেন এক ছাদের নিচে থেকেও এক আকাশ দূরত্ব। কয়েকদিন ধরেই ঠিকমতো কিছু খাচ্ছে না ঋতু। যাই খাচ্ছে বমি করছে। ঋতুর শরীর দিন দিন এই অবনতি ঋষাদেরও নজর কাটছে। আজ সকাল থেকে ঋতুকে দেখেনি ঋষাদ। অফিসেও আসেনি মেয়েটা। বাসায় ফিরতেই দেখল ঋতু চিন্তিত মুখে বিছানায় বসে আছে, পাশে একটা ফাইল। ঋষাদকে দেখেই এক প্রকার ছুটে এলো ঋতু। ঋষাদ, একটা কথা বলবো? ঋষাদ, একটা কথা ছিল। ম্যামে না করে বলে ফেলো। আম প্রেগনেন্ট। হোয়াট? এটা কিভাবে সম্ভব? সেই রাতে তো তুমি। মজা করছো? আমি এতটাই ড্রাঙ্ক ছিলাম না যে তোমার সাথে এত কিছু করে ফেলবো আর জানতেও পারবো না। ঋষাদ, আমি সত্যি বলছি। বি রেডি, কাল তোমাকে ক্লিনিকে নিয়ে যাব। বিশ্বাস করো না তাই না? ওকে নিয়ে যেও। আমি ঘুমাতে যাচ্ছি। খেয়েছো কিছু? না, ভালো লাগছে না। ফ্রেশ হয়ে আসছি, যাও ডাইনিং টেবিলে বসো। খাবো না আমি। সারাদিন ল্যাপটপে কাজ করে হাত ব্যথা করছে, এরপরও যদি তুমি চাও আমি তোমাকে কোলে করে টেবিল অবধি নিয়ে যাই, আই ডোন্ট মাইন্ড। না, তুমি ফ্রেশ হও, আমি বসছি। গুড গার্ল। রিক্ত চলো। রিক্ত। সরি, আমি যদি সত্যি সে রাতে কিছু করে থাকি ছোটবেলার ঘটনাটার প্রতিশোধ নিতে, আমি মোটেও এমন করিনি। এটা শুধুমাত্র একটা অজানা ভুল। তোমার কাছে হতে পারে অজানা ভুল, কিন্তু তোমার সেই ভুলটা আমার সন্তান, আর সে কখনোই আমার কাছে ভুল নয়। তুমি ডিভোর্স নিতে পারো, চিন্তা করো না। আমার জীবনে আর কোনো পুরুষ আসবে না, আর নাই তোমার সন্তানের জীবনে নতুন কোনো বাবা। রিক্ত প্লিজ স্টপ। না ঋষাদ, আমি সত্যি বলছি, আমি কখনো কোনো অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। কখনো বলবো না মিস্টার ঋষাদ আফসান ও তোমার সন্তান। ঋষাদ আর কিছু বলে না। প্রতিশোধের নেশায় সে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে তা তার নিজেরই জানা ছিল না। চোখ মুখ শক্ত হয়ে আসছে ঋষাদের। বস, রিক্তা ম্যাডাম প্রেগনেন্ট। তোকে আমি নিষেধ করেছি ওদের খবর আমাকে আর না দিতে। বস, কিন্তু। কোনো কিন্তু না সুধা, আমি ওদের জীবনে নতুন করে ঢুকতে চাই না। হয়তো একসময় রিক্ত আমার ছিল, কিন্তু সেটা শুধুই আমার জেদ হিসেবে নয়, আমি ওকে ভুলতে চাই। কিন্তু বস, ঋষাদ তো রিক্তাকে ডিভোর্স দিবে। হোয়াট? কেন? বস, আমি শুনছি ওদের মধ্যে 1 বছরের বিয়ের কন্ট্রাক্ট হয়েছিল। শিট, রিক্ত কোথায়? ঋষাদ ওকে নিয়ে অফিসের কাছে ক্লিনিকে গেছে। ওকে রাখো। ফোন রেখেই চিন্তিত হয়ে পড়ে দিব্য। ঋতুর জন্য ছটফট করে ওঠে দিব্য। ঋতুকে আবার ফিরে পাবে ভাবতেই চোখ জোড়া ভেসে ওঠে। ঠোঁট থেকে হারিয়ে যাওয়া হাসিটা পুনরায় ঠোঁটে ফিরে আসে। দিব্য দ্রুত রেডি হয় ক্লিনিকে যাওয়ার জন্য। একটা বারের জন্য হলেও সে ঋতুকে দেখতে চায়, ঋতুর মুখোমুখি হতে চায়। মিস্টার ঋষাদ, আপনি বাইরে যান, আমি আপনার ওয়াইফকে চেক আপ করবো। ওকে ডক্টর নিহা। ঋষাদ বাইরে চলে গেল। ভেতরে ডক্টর নিহা আর ঋতু। প্লিজ ডক্টর, প্লিজ লিসেন টু মি। আমি প্রেগনেন্ট না। হোয়াট? তাহলে তুমি তোমার হাজবেন্ডকে মিথ্যা কেন বলছো? সম্পর্কটা বাঁচাতে। আমি যদি এই মিথ্যে না বলতাম তাহলে ঋষাদ আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু প্রেগনেন্সি নিয়ে মিথ্যা বলাটা অন্যায়। সে তোমাকে ভালোবাসলে ডিভোর্স দিবে না, কিন্তু এই নাটক করে তুমি কতদিন ধরে রাখতে পারবে তাকে? আমি ওকে সত্যিটা বলে দেব ডক্টর, কিন্তু প্লিজ এখন। আমি মিথ্যা বলা শিখিনি মিসেস ঋষাদ আফসান। আমি ঋষাদকে যা বলার আমি তাই বলবো।
আপনি এইখানেই ওয়েট করুন। ডক্টর প্লিজ। ঋতুকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় ডক্টর। ঋতু কাঁদতে কাঁদতে বসে পড়ে। রিশাদকে নিজের কাছে রাখার তার শেষ প্রচেষ্টাটাও কি তবে জলে গেল? রিশাদ, তোমার ওয়াইফের খেয়াল রেখো, শি ইজ প্রেগনেন্ট। ডক্টরের কথায় চমকে ওঠে ঋতু। কিছুক্ষণ আগেই তো তিনি বললেন সব সত্যি বলে দিবেন, কিন্তু এখন তো তিনি অন্য কথা বলছেন। প্রশ্নবোধক দৃষ্টিতেই ডক্টরের দিকে তাকিয়ে আছে ঋতু। ডক্টর চোখের ইশারায় ঋতুকে আশ্বস্ত করল। ঋতুকে নিয়ে বাড়ি ফিরল রিশাদ। চিন্তায় মাথা ঘোরাচ্ছে রিশাদের। কি করে এত বড় একটা ভুল করে বসল সে? ঋতুকে কষ্ট দিতে গিয়ে আরেকটা নতুন জীবনকে পৃথিবীতে আনতে যাচ্ছে সে, যার বাবা হিসেবেই নিজেকে ভাবতেই পারছে না রিশাদ। রিশাদের নিজেকে সমাজের একটা নোংরা কীট মনে হচ্ছে। চাহিদার বশে করা একটা ভুল যে কতটা ভয়ানক হতে পারে তা আজ বুঝলো রিশাদ। কি রিক্ত সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ বস। রিক্তর সাথে আমাকে দেখা করতেই হবে, যে করেই হোক। বিষাদকে কিছুক্ষণের জন্য রিক্তর থেকে আলাদা করতেই হবে। ওকে বস। ফোন কেটে দিয়ে দিব্য ভাবতে থাকে কি থেকে কি করা যায়। হঠাৎ করে দিব্যর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সুধাকে ফোন করে নিজের সমস্ত প্ল্যান বলে দিব্য। হঠাৎ করে আননোন নাম্বার থেকে কল এসেছে রিশাদের ফোনে। অপর পাশে থাকা লোকটা বলল, বাড়ি থেকে বেরিয়ে সামনের গার্ডেনটায় দেখা করতেন, কোনো ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে। রিশাদ যদিও বিশ্বাস করেনি, তবে কে ফোন করেছে জানার জন্য এসেছে। রিশাদ বের হতেই দিব্য চুপি চুপি ঋত্যর কাছে যায়। দিব্যকে দেখেই মস্তিষ্কে রাগ চড়ে যায় ঋত্যর, কিন্তু এর কারণটা অজানা তার। দিব্য এসে ঋত্যকে জড়িয়ে ধরে। ঋত্য দিব্যর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। অবশেষে ঋত্যকে ছাড়লো দিব্য। রিক্ত প্লিজ, আমি জানি রিশাদ তোমাকে ছেড়ে দেবে। চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি পাগল হয়ে গেছো দিব্য। তোমার আমার বিয়ে কখনোই পসিবল না। তাছাড়া আমি রিশাদের বাচ্চার মা হতে চলেছি। আমার কোনো অসুবিধা নেই রিক্ত, আমি তোমাকে তোমার সন্তান সহায় আপন করে নিব। দিব্য তুমি কেন বুঝছো না? আমি ভালোবাসি রিশাদকে। ওহো, ছোটবেলার ভালোবাসাতে জেগে উঠেছে তাহলে। কিন্তু আমার সাথে এত নাটক করার কি দরকার ছিল? ভালোবাসার নামে প্রতি মুহূর্তে কেন কষ্ট দিলে আমায়? চোখ দিয়ে পানি গড়াতে লাগলো ঋত্যর। দিব্য আবার ঋত্যকে জড়িয়ে ধরল। ঋত্য কি করবে বুঝে উঠতে পারছে না। দিব্যর কথা ভেবে তার নিজেরই কষ্ট হচ্ছে। কি যা তা বলছো সুধা? আমি ঠিক কি বলেছি সাহেব? রিক্তা ম্যাম সাহেবের ঘরে কোনো একটা ছেলে ঢুকছে। সুধা? আপনি সিসি ক্যামেরা দেখুন স্যার। সুধার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনের স্ক্রিনে চোখ সরালো রিশাদ। আর যা দেখলো তাতে সে সত্যি কেঁপে উঠল। ঋত্য দিব্যকে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর ঋত্যকে ছেড়ে লুকিয়ে বেরিয়ে গেল দিব্য। রাগে শরীরের রক্ত টকবক করে ফুটছে রিশাদের। ঋত্যকে খুন করতে ইচ্ছে করছে তার, কিন্তু কেন হচ্ছে এমন? তবে কি রিশাদও ভালোবেসে ফেললো ঋত্যকে, নাকি শুধু নিজের সন্তানের খাতিরে? স্যার একটা কথা কই। বলো। না মানে স্যার, ছোট মুখে বড় কথা কইতেছি কিন্তু। যেটা কথা সেটা বলো, এত অপ্রাসঙ্গিকতা ভালো লাগে না আমার। আমার মন বলতেছে এই রিক্ত ম্যাম সাহেবের গর্ভের সন্তানটা আপনার না, ওই লোকটার। এর আগে আমি ওরে দেখছি লুকায় বাড়িতে ঢুকতে, কিন্তু রিক্ত ম্যাম নিষেধ করেছিল, তাই আপনাকে বলবার পারি নাই। কি রিক্ত, তোকে টাকা দেয় নাকি আমি দেই? এত বড় একটা কথা আর তুই আমাকে আজ বলছিস সামনে থেকে? কিন্তু স্যার। সর বলছি। রিশাদ সোজা এসে ঋত্যর মুখোমুখি দাঁড়ায়। ভয়ে কাঁপতে থাকে ঋত্য। কোনোভাবেই দিব্যকে দেখে ফেলেনি তো রিশাদ। কাঁপছো কেন? কিছু না, এমনিতে একটু অস্বস্তি হচ্ছে। কেউ এসেছিল? না তো। তাহলে তোতলাচ্ছ কেন? এমনিতেই। আচ্ছা শোনো, নিজের খেয়াল রাখো, যাও রেস্ট নাও। রিশাদের কথায় আশ্বস্ত হয়ে ঋত্য শুয়ে পড়ল, কিন্তু ভয় প্রতি মুহূর্ত কুকড়ে খাচ্ছে থাকে। ভয় হাত পা ঘেমে যাচ্ছে বারবার। রিশাদ চুপচাপ লক্ষ্য করছে ঋত্যর গতিবিধি। সন্দেহটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে রিশাদের। ক্রমশ রাগে লাল হয়ে আসছে রিশাদের চোখ জোড়া। ঋত্য কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যায়। প্ল্যান মতো সব হচ্ছে? জি বস। রিশাদ সন্দেহ করছে তো যে রিক্তর গর্ভের সন্তান আমার? হ্যাঁ বস, এইভাবেই কোনো বিষ ঢেলেছে যে কি বলবো। দেখবেন কালই রিক্ত ম্যাম সাহেবকে বাড়ি থেকে বের করে দিবে। তুমি তোমার কাজের টাকা পেয়ে যাবে। আর হ্যাঁ, রিশাদের উপর ভালো মতো নজর রাখবে। ওকে বস। ফোন কেটে দিয়ে বিছানায় বসে পড়ল দিব্য। ঋতুকে পাওয়ার জন্য কতটা নিচে নেমে গেছে সে ভাবতেই চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে আসে দিব্যর। কিন্তু কিছুই করার নেই। ঋতু তার এডিকশন। ঋতুকে ছাড়া বেঁচে থাকাটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চোখ বন্ধ করতেই নিজেকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখল। গভীর একটা আধার জগতে নিমিষেই বিলীন হতে চলেছে সে। ঋষাদ। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় ঋত্যর।
ঋষাদ পাশেই ঘুমিয়েছিল। ঋতুকে ভয় পেয়ে উঠতে দেখে পাশে থাকা গ্লাস থেকে পানি খাওয়ায়। ঋতু ঠকঠক করে সম্পূর্ণ গ্লাসের পানিটুকু খেয়ে নিল। ঋতুর এভাবে ভয় পাওয়া দেখে চিন্তায় বাসা বাঁধল ঋষাদের মনে, কিন্তু ঋতুর প্রতি কোনো অনুভূতিকে মনে পাত্তা দেয় না ঋষাদ। একইভাবে অনুভূতিকেও পাত্তা দিল না, কিন্তু মন তো কথা শোনে না। বেহায় মনটা বারবার ঋতুর চিন্তাতেই ব্যাকুল হয়ে আছে। মিস্টার বিধান মাহমুদ, সেই ডিলটা আপনার কোম্পানির জন্য অনেক লাভজনক। আপনি কেন ডিলটা করতে রাজি না? আমার হয়তো লাভ হবে, কিন্তু ওই কোম্পানিটা বিপদে পড়ে লসে ডিলটা করতে রাজি হয়েছে। আমাদের একটা ভুল ওই কোম্পানির জন্য সর্বনাশ বয়ে আনতে পারে। বিজনেসের এসব দেখা হয় না স্যার, বিজনেস মানে শুধু টাকা। পিএ সাহেব, টাকার লোভ অনেক আগেই মরে গেছে। লাখ লাখ টাকা দিয়ে ভালোবাসার স্ত্রীকে বাঁচাতে পারিনি। কি করব আমি এই টাকা দিয়ে? সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনার খারাপ লাগবে। আরে না, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। বিধান মাহমুদ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে আছেন। মনটা বড্ড কুড়াচ্ছে তার। বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হতে চলেছে। মনকে বারবার মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তিনি, কিন্তু মন তো তা শুনছে না। অবশেষে বিধান মাহমুদ সিদ্ধান্ত নিলেন আজ হসপিটালে গিয়ে বন্ধু রাহাতের সাথে দেখা করে আসবেন। রিক্ত, ওটা খেয়ে নাও। আমার ভালো লাগছে না স্যার, আমি খাবো না। একটা কথা বলি। বলুন। আমি কি এতটাই খারাপ? কেন স্যার? একটাবার বলতেই পারতে তুমি দিব্যকে ভালোবাসো। আমি চলে যেতাম তোমাদের মাঝ থেকে। প্রতিশোধের নেশা তো কেটেই ছিল আমার। কি দরকার ছিল এসব করার? টাকার দরকার ছিল। কি বলছেন এসব? নাটক করো না রিক্ত। আমি জানি তোমার গর্ভের সন্তান দিব্যর। স্যার। চিৎকার করো না, সত্যি এটাই। জানো রিক্ত, আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। প্রচণ্ড ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম কিনা, কিন্তু ভালোবাসার যে প্রতিদান তুমি দিলে। স্যার বিশ্বাস করুন, দিব্য আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এসেছিল দিব্য? কেন লুকিয়ে দেখা করেছে তোমার সাথে? কেন জড়িয়ে ধরেছিল তোমাকে বলো? স্যার আপনি ভুল ভাবছেন। সেদিন যা হয়েছিল। প্লিজ রিক্ত, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আমার কথাটা। ঋতু কিছু বলার আগে বাড়ি থেকে বেরিয়ে যায় ঋষাদ। ঋতু আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে ঋষাদের যাওয়ার দিকে। মিস্টার ঋষাদের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যেই হন না কেন প্লিজ সিটি হসপিটালে চলে আসুন। অপর পাশ থেকেই সংবাদটা পাওয়া মাত্রই হাত থেকে ফোন পড়ে গেল ঋতুর। হাত পা কেঁপে কেঁপে উঠছে। ঋতু সব ফেলে উঠে ছুট লাগালো হসপিটালের দিকে। চিন্তায় হৃদস্পন্দন ক্রমশ কমে আসছে ঋতুর। ঋষাদের চিন্তায় প্রতি মুহূর্তে হাত পা শীতল হয়ে যাচ্ছে তার। ছোটবেলার সেই দৃশ্যটাই চোখে ভেসে উঠছে। তবে কি দ্বিতীয়বারের মতো ঋষাদকে হারাতে বসলো সে? দুহাতেই মাথা চেপে ধরে ছটফট করতে লাগে ঋতু, যেন মাথাটাকেও ছিঁড়ে খাচ্ছে। ঋতুর এখন ইচ্ছে করছে নিজেকে মেরে ফেলতে। ছোটবেলায় ও ভুলটা তার ছিল, আজও ভুলটা তারই। মিসেস রিসাত আফসান, আপনি? জি ডক্টর। উনি ড্রিঙ্ক করেছেন প্রচুর। সামনের থেকে আসা কারের সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্টারনাল ইনজুরিও আছে। ডক্টর আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? এখন ওনাকে মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। উনি উঠলে আপনার সাথে দেখা করিয়ে দিব। থ্যাঙ্কস ডক্টর। টেক কেয়ার অফ হিম। ডক্টর চলে যেতে ঋষাদের কেবিনের বাইরে দাঁড়ায় ঋতু। ঋষাদের কপালে হাতে পায়ে ব্যান্ডেজ, বন্ধ চোখ জোড়ার মাঝে কত যে অভিমান অভিযোগ মিশে আছে বুঝে উঠতে পারেনি ঋতু। নিজের বলা একটা মিথ্যার জন্য আজ ঋষাদের এই অবস্থা কিছুতেই এটা মেনে নিতে পারছে না ঋতু। নিজের উপর তীব্র রাগ আর ব্রিটিশরা কাজ করছে তার। ঋষাদের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। রিক্ত। হ্যাঁ ঋষাদ, আমি এখানেই আছি, বলুন। দরজা খুলে ভেতরে ঢুকে ঋষাদের কাছে বসল ঋতু। তো তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিব। তুমি দিব্যর সাথে সুখে থাকবে। না ঋষাদ, প্লিজ আমাকে ছেড়ে দিও না। ঋষাদ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এতদিন তো ছিলে বেঁচে, এই ঋষাদ আর কোনোদিন তোমার জীবনে আসবে না। আপনি কি বলছেন এইসব? আমার আপনাকে দরকার লাইফে। আপনাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না আমার। প্লিজ আমাকে একা থাকতে দাও। তুমি দিব্যর কাছে যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। ঋষাদ একটাবার কথা শোনো আমার। গেট লস্ট। ঋষাদ প্লিজ। চিৎকার করে আই সেইড গেট লস্ট। ঋতু বেরিয়ে আসে ঋষাদের কেবিন থেকে। চোখের জল বাদ মানছে না, অবিরত চোখ বেয়ে ঝরেই যাচ্ছে। ঋষাদের অবহেলাটা কিছুতেই মেনে নিতে পারছে না ঋতু। বস, ঋষাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, রিক্তা ম্যাম হসপিটালে গেছেন। ওহো, ওকে, ফোন রাখো। ঋষাদের অ্যাক্সিডেন্টের কথা শুনে ভ্রু কুচকায় দিব্য। ভাবলো একবার গিয়ে ঋতুর অবস্থা দেখে আসা দরকার।
দিব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। পানি? রুমে নার্স নেই। বাইরে থেকে ঋত্য বুঝতে পারল রিশাদ পানি খেতে যায়। রিশাদের নিষেধ করা সত্ত্বেও ভেতরে ঢুকলো ঋত্য। গ্লাসে পানি ঢেলে রিশাদকে দিল। পানিটুকু খেয়ে সামনে তাকাতেই রিশাদ দেখলো ঋত্য। রাগে গ্লাসটা চেপে ধরল রিশাদ। মুহূর্তেই গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কাঁচ ভাঙার শব্দে রিশাদের দিকে তাকাতেই ঋত্য দেখলো রিশাদের হাতে কাঁচ ঢুকে হাত থেকে রক্ত ঝরছে। ঋত্য ব্যান্ডেজটা নিয়েই রিশাদের হাতে বেঁধে দিতে গেল। ঋত্য এগোতেই রিশাদ ঋত্যর চুল টেনে ধরে ঋত্যকে মুখের কাছে নিয়ে এলো। রিশাদের গরম নিঃশ্বাস পড়ছে ঋত্যর মুখে, যা ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ঋত্যর। ব্যান্ডেজ সহ হাত থরথর করে কাঁপছে। রিশাদ ক্রমশ এগোচ্ছে ঋত্যর মুখের দিকে। ঋত্যর নিঃশ্বাস একেবারেই থেমে আসার মতো অবস্থা। ঋত্যর চোখে চোখ রাখল রিশাদ। অতঃপর আলতো করে ঋত্যর গালে একটা চুমু এঁকে দিল। রিশাদের এই শীতল স্পর্শের সাথে পরিচিত না ঋত্য। ঋত্যর ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। এটা আমি কি দেখলাম? রিক্ত, রিশাদ, ওরা এত কাছাকাছি কিভাবে হতে পারে? এটা রিশাদ কিভাবে রিক্তকে কাছে টেনে নিতে পারে? কিভাবে হতে পারে এটা? রিশাদ কিভাবে রিক্তকে কাছে টেনে নিতে পারে? রিক্ত আমার, রিক্ত শুধু দিব্যর। রিশাদ আফসানের কোনো অধিকার নেই রিক্তর উপরে। রিশাদ আফসান, তোকে আমি কোনোদিনও আমার রিক্তর কাছে আসতে দেব না। কিন্তু রিক্ত, সেও কি রিশাদকে ভালোবাসে? অজানা আতঙ্ক ছেয়ে যায় দিব্যর মন। কিছুতেই চোখের সামনে দেখা ঋত্য আর রিশাদের অন্তরঙ্গ মুহূর্তটা ভুলতে পারে না। ব্যথায় মাথার চির ধরার মতো অবস্থা। নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখার কষ্টটা তারাই বোঝে যারা এই অভিজ্ঞতাটা পেয়েছে। দিব্যর ভেতরে আগুন জ্বলছে, যে আগুনে যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে ঋত্য আর রিশাদের ভালোবাসা। রিশাদ ঠিক আছেন আপনি? আমাকে ঠিক থাকতে দিস তুই। তোর কাছে আসলে সব ভুলে যাই। সমস্ত রাগ অভিমান শুধু তোর কাছেই থাকতে মন চায়। রিশাদ ছাড়ুন। এতক্ষণ তো লাফাচ্ছিলি কাছে আসার জন্য, কাছে টেনে নিলাম দেখে ঢং। যা, গেট লস্ট। আপনি পাগল হয়ে গেছেন রিশাদ। তোর প্রেমে কিন্তু বুঝিস না তুই। তোর কাছে তো আমি একটা লুচ্চা, যে কিনা টাকার বিনিময়ে তোকে চাহিদা মেটানোর জন্য কিনেছে, তোর শরীর নিয়ে খেলেছে। রিশাদ প্লিজ। একটা কথা বলি? বলেন। সে রাতে আমাদের মধ্যে কিছু হয়নি। আমি শুধু চেয়েছিলাম তুই নিজেকে ঘৃণা কর, তাই ওসব নাটক সাজিয়েছিলাম। কি? হ্যাঁ, এই রিশাদ আফসান এতটাও চরিত্রহীন নয় যতটা তুই ভাবিস। আমি চরিত্রহীন ভাবি না আপনাকে। ভালোবাসিস? বাসিস না, এটা শুধুই তোর নাটক। কথাটুকু বলেই জ্ঞান হারিয়ে পড়ে যায় রিশাদ। রিক্ত ডক্টরকে ডাকে। ডক্টর জানান ওনার অতিরিক্ত প্রেশার একদমই নেওয়া যাবে না। 1 মাস পর রিশাদকে রিলিজ দেওয়ার পর থেকেই রিশাদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে ঋত্য। রিশাদকে খাওয়ানো থেকে শোয়ানো অবধি সবও একাই করে। রিশাদও আজকাল নতুন এক ঋত্যকে আবিষ্কার করে। সারাক্ষণই রিশাদের কাছে বসে থাকে ঋত্য। কখন কিনা আগে রিশাদের সব খেয়াল রাখে ঋত্য। ঋত্যর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে রিশাদের মন। কিন্তু কিছুতেই ঋত্যকে আপন করে নিতে পারে না রিশাদ। অদ্ভুত একটা সংকোচ অনুভব করে। রিক্ত, সারাক্ষণ আমার কাছে না থেকে নিজের খেয়াল রাখো। আমার জন্য তোমার আর দিব্যর বাচ্চার কোনো ক্ষতি হোক আমি চাই না। কিসের বাচ্চা? বেশি বলছেন। প্রেগনেন্ট না আমি। আপনাকে পাওয়ার জন্য নাটক করেছিলাম, কিন্তু আপনি তো একলেন বেশি বলছেন। আপনি ধরেই নিলেন আমার গর্ভের সন্তান দিব্যর। একটা বার এক্সপ্লেন করার সুযোগটা অবধি দিলেন না কেন? আপনার ইগো। সবসময় দোষটা অন্যকে দেওয়া কি খুব জরুরি? রিক্ত, বেশি বলছো তুমি। একে তো নিজেই মিথ্যা বলেছো, তার উপর। এই চুপ, কথা শেষ হয়নি আমার কথা শেষ হোক আগে। এর আগে একটা কথাও বলবেন না। কি কথা বলো? ভালোবাসি আপনাকে খুব, নিজের চাইতেও বেশি। রিশাদ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে। ঋত্য একটা বারের জন্য একা ছাড়ে না রিশাদকে। ঋত্য প্রেগনেন্ট নয় জানার পর থেকে তো রিশাদ ঋত্যকে সবসময় নিজের পাশে বসিয়ে রাখে। 6 মাস অতিবাহিত হতে চলল বিয়ের। কত কাছাকাছি দুজন, তবুও যেন এক বিস্তর দূরত্ব। কেউ কারো চোখের দিকে তাকাতে পারে না। ভালোবাসার উষ্ণতায় মেতে ওঠা তো বহু দূরের কথা। রিশাদের মনেও অনুতাপের মেঘ জমেছে। মেয়েটাকে কতটা কষ্ট দিয়েছে সে। রিশাদ ঠিক করে রেখেছে বিয়ের 6 মাস পূর্ণ হলে ঋত্যকে নিজের মনের কথা বলে দেবে। ঋত্য যদি অস্বীকার করে তাও ঋত্যকে শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখবে। এসব ভাবতে ভাবতেই ঋত্য আসলো রিশাদের কাছে। রিক্ত, শোনো তো। বলুন। গিটারটা পাস করো তো। গিটার দিয়ে কি করবেন? ক্ষুধা লাগছে, খাবো। আরে বাবা, গিটারটা দিয়ে কি করে? নেন, কিন্তু বাজাতে পারবেন না, হাতে ব্যান্ডেজ করা আছে। ব্যান্ডেজ রাখবে কে? খুলে দাও। ব্যান্ডেজ খুলবে কে? শখ কত গিটার বাজানোর জন্য। আমি ওনার হাতের ব্যান্ডেজ খুলে দিব। ইনজুরি ভালো হোক
তারপর গিটার, তবলা, ঢোল যা মন চায় বাজান। এই চুপ, এত বক বক কেন? গিটার দিবা? না। প্লিজ দাও না গো। রিশাদ, ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না, কিন্তু বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি বাজাবো না, তুমি গিটার বাজাবে। আমি পারি না। কাছে আসো, শেখাচ্ছি। ঋত্য গিটার নিয়ে ঋষাদের কাছে যেতেই ঋষাদ ঋত্যকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ব্যান্ডেজটা খুলে ঋত্যর হাতের উপর হাত রাখে। ঋতের স্পর্শে কেঁপে ওঠে ঋত্য। ঋষাদ আলতোভাবে ঋত্যর হাত গিটার রাখলো। ঋষাদ গিটার বাজাচ্ছে আর ঋত্য চোখ বন্ধ করে ঋষাদের স্পর্শ অনুভব করছে। ঋষাদের হাতের ছোঁয়া তার মনে এক অদ্ভুত সাড়া জাগাচ্ছে। গিটার বাজাতে বাজাতে হুট করে ঋত্যর পেটে হাত রাখলো ঋষাদ। সাথে সাথে চমকে চোখ খুলল ঋত্য। লাফ দিয়ে উঠে বসলো ঋত্য। ঋষাদ বাঁকা হেসে ঋত্যর দিকে তাকিয়ে রইল। ঋত্য চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমার লজ্জাবতীটা। কথাটা বলে মনে মনে হাসলো ঋষাদ। না, আমি ঋষাদকে জিততে দেব না, কিছুতেই রিক্তকে হারাতে পারবো না। রিক্ত আমার, শুধুই আমার। রিক্ত শুধু দিব্যর। ঋষাদ আফসান, তোর মৃত্যু আমার হাতে। চিৎকার করে কথাগুলো বলছে দিব্য। দিব্যর চিৎকার শুনে বিধান মাহমুদ ছুটে এলেন দিব্যর ঘরে। কি হয়েছে দিব্য, চিৎকার করছো কেন? আমি ছাড়বো না, আমি ঋষাদকে ছাড়বো না। দিব্য, লিসেন টু মি দিব্য। আমি ঋষাদকে ছাড়বো না। দিব্য। দিব্যকে ঝাঁকাতে লাগলেন বিধান মাহমুদ। বিধান মাহমুদকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল দিব্য। অজানা আতঙ্কের আশঙ্কায় গলা শুকিয়ে আসছে বিধান মাহমুদের। কি করবেন তিনি বুঝতে পারছেন না। ঋতুর জীবনটা নষ্ট হোক তিনি চান না, কিন্তু নিজের ছেলের পাগলামির কাছেও বাধ্য তিনি। বারে বারে ঢোক গিলছেন বিধান মাহমুদ। এই বুঝি কোনো খারাপ খবর ধেয়ে এলো তার দরজার সম্মুখে, কিন্তু হয়তো তার ছেলেই খারাপ খবর হয়ে এলো। চিন্তায় ঘামতে লাগলেন তিনি। বুকে চিনচিন ব্যথা করছে। রিক্তকে আমার মনের কথা জানাতেই হবে। আমি রিক্তকে ছাড়া বাঁচব না। আমার এই ঘৃণ্য জীবনকে ভালোবাসা দিয়ে আবৃত করতে একমাত্র রিক্তই পারবে। রিক্তই হবে এই ঋষাদের রানী। মনে মনে কথাগুলো বলছে আর মুচকে হাসছে ঋষাদ। ঠিক তখনই ঋত্য রুমে ঢুকলো। ঋষাদকে হাসতে দেখে ঋত্য ভ্রু কুচকে তাকালো। কার কথা ভেবে হাসছেন? আমার লাইফলাইন। কে এসে? বলা বারণ। উদাস কণ্ঠে। ও, খুব শীঘ্রই তাকে নিজের ওয়াইফ করব। ঋষাদের শেষ কথাটা শুনে ঋত্যর মনে ঝড় উঠল। তার মানে ঋষাদ অন্য কাউকে ভালোবাসে? ঋষাদের জীবনে অযথাই পড়ে আছে ঋত্য? না, আর সম্ভব না। আমি চলে যাব ঋষাদের জীবন থেকে। ঋষাদ সুখে থাক নিজের লাইফ লাইনকে নিয়ে। আর কখনো ঋষাদের লাইফে আসবো না, আর নাই কখনো নিজেকে মিসেস ঋষাদ আফসান দাবি করব। আমি শুধুই একটা ভুল ওনার জীবনে, আর ভুল হয়েই থাকবো। কখনো ভালোবাসবেন না উনি আমায়। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল ঋত্য। তুমি আমার লাইফলাইন রিক্ত, কিন্তু এখন তো বলবো না সেটা। আই ওয়ান্না গিভ ইউ এ সারপ্রাইজ বেবি। তোমাকে আমি তোমার মনের মতো করে প্রপোজ করব, আর নিজের মনের মতো করে সাজিয়ে নতুন করে ঘরে তুলব। আর কষ্ট দিব না তোমাকে, ভালোবাসবো শুধু। আই লাভ ইউ রিক্ত, আই লাভ ইউ মোর দ্যান এভরিথিং। মনে মনে ভাবছে ঋষাদ। আজ ঋষাদ ঋত্যর 6th month অ্যানিভার্সারি। ঋষাদ সম্পূর্ণ বাড়ি সুন্দর করে সাজিয়েছে। ঋত্য তো ধরিয়ে নিয়েছে আজ ঋষাদকে ডিভোর্স দিয়ে ওর লাইফলাইনকে বিয়ে করবে। ঋত্য খালি বারবার দরজার দিকে তাকাচ্ছে, এই বুঝি ঋষাদের লাইফলাইন এলো। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে সে। ঋত্যর কাজকর্ম দেখে ঋষাদ হাসছে শুধু। পাগলিটা কত ভালোবাসে তাকে। অবশেষে ঋষাদ কিছু একটা অ্যানাউন্স করার জন্য মাইক হাতে নিল। ব্যাস, ভয়ে কাঁপতে শুরু করলো ঋত্য। ঋত্য কিছুতেই মাইক নিচ্ছে না ঋষাদকে। ঋত্যর কাজ দেখে ঋষাদ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। অবশেষে ঋষাদ জোর করে মাইক নিল ঋত্যর হাত থেকে। ঋত্য এখন কেঁদে দিবে এমন অবস্থা। ঋষাদ ভ্যাবাচাকা খেয়ে আছে, কিন্তু মাইক হাতে নিয়ে বলা শুরু করে। সো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, অ্যালো মি টু ইন্ট্রোডিউস ইউ টু মাই লাইফলাইন, মাই লাভ। মেয়েটা শুধু আমার লাইফলাইন না, আমার সব। ওকে কতটা ভালোবাসি তা আমার নিজেরও জানা নেই, শুধু জানা আছে শি ইজ মাইন। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তাকে চাই, তার ভালোবাসার আবরণে নিজেকে আবৃত করতে চাই। আমার জীবনের সমস্তটুকু জোর নামে লিখে দিতে চাই। সো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই লাভ মিস। ঋষাদ কিছু বলার আগে দিব্য এসে ঋত্যর হাত টেনে ধরল। দিব্যকে দেখেই রাগ উঠল ঋষাদের। মাইক রেখে ঋত্যর কাছে এসে ঋত্যকে নিজের কাছে টেনে নিল ঋষাদ। রিক্তর গায়ে যদি তুই স্পর্শ করিস, তোর হাত আমি ঠিক রাখবো না দিব্য। ওহ কাম অন ঋষাদ আফসান, রিক্ত শুধু আমার, ও আমাকে ভালোবাসে। রিক্ত কাকে ভালোবাসে সেটা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। তুই বেরিয়ে যা এখান থেকে। রিক্তকে না নিয়ে তো আমি যাব না ঋষাদ আফসান। রিক্ত শুধু দিব্যের হবে।
বলে ঋতুর হাত ধরে টান দিল দিব্য। সাথে সাথেই রিশাদ দিব্যর হাত বরাবর আঘাত করলো। ছিটকে দূরে সরে গেল দিব্য। বাঁকা চোখে রাগের দৃষ্টিতে তাকালো রিশাদের দিকে। তবে এই রাগী দৃষ্টির মাঝেও ছলছল করা চোখ জোড়া লুকাতে পারল না। দিব্যর চোখ বেয়ে যে কোনো সময় অশ্রু গড়াতে পারে। ভালোবাসার কি এক করুণ পরিণতি পাচ্ছে সে। চোখের অশ্রুকে উপেক্ষা করে রিশাদের দিকে রাগের দৃষ্টিতে এগিয়ে যায় দিব্য। ঋত্য কেঁদেই ফেলেছে। রিশাদ আর দিব্যর এই সংঘর্ষে কতটা কষ্ট সে পাচ্ছে। না রিশাদের ভালোবাসা পেয়েছে, আর না দিব্যর ভালোবাসা চেয়েছে। নিয়তি এমন এক মোড়ে এনে ফেলেছে ঋত্যকে, যেখানে সে ভালোবাসার জন্য হাতড়ে মরছে, কিন্তু ভালোবাসা তাকে ধরা দিচ্ছে না। অথচ মোড়ের ঠিক অপর প্রান্তেই যে তাকে ভালোবাসা নিয়ে সংঘর্ষ হচ্ছে তাও অজানা তার। সে তো জানে না রিশাদের লাইফলাইন আর কেউ নয়, সে নিজেই। মাথা চক্কর দিয়ে উঠছে ঋত্যর, চোখ ঝাপসা হয়ে আসছে। সামনে দেখা দৃশ্যগুলো ধীরে ধীরে ধোঁয়াশায় মিলে যাচ্ছে। ধীরে ধীরে চোখটা বুঝে আসতেও ঋত্যর। নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে ঋত্য। ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। রক্তের স্রোত ঋত্যর ঠিক পায়ের কাছে এসে থেমেছে। ঋতু নির্বাক চাহনিতে দেখছে রক্তে মাখামাখি একটা শরীর। ফ্ল্যাশব্যাক। মারামারির এক পর্যায়ে দিব্য রিভলভার বের করে রিশাদের দিকে ধরে। তা দেখে ঋত্য আর থাকতে না পারে দিব্যর মুখোমুখি দাঁড়ায়। রিক্ত, সরে যাও। তুমি চলে যাও দিব্য। আমি তোমাকে ভালোবাসি রিক্ত, নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে শুধু তোমার বসবাস। তোমাকে ছাড়া আমি ঠিক ততটাই অসহায় যতটা এই পৃথিবীতে একজন ব্যক্তি তার দৃষ্টি ছাড়া। প্লিজ দিব্য, চলে যাও তুমি। ওকে ফাইন, আমি যাব। আমার লাস্ট একটা কোয়েশ্চেন উত্তর দাও। বলো। তুমি আমাকে কি একটু ভালোবাসতে পারোনি? একটু মায়া হয়নি আমার জন্য? নির্লিপ্ত কণ্ঠে। আমি রিশাদকে ভালোবাসি। মাথা নিচু করে কথাটা বলতে গুলির তীব্র শব্দ পেল। মাথা তুলে তাকাতে ঋত্য দেখল দিব্যর রক্তাক্ত দেহটা নিচে পড়ে আছে। ঠিক মাথা বরাবর নিজেকে গুলি করেছে দিব্য। দিব্যর লাশ দেখে কয়েক মিটার দূরে সরে গেল ঋত্য। আগের ন্যায় আর মস্তিষ্ক অচল হয়ে পড়ল কিছুক্ষণের জন্য। ঋত্য রোবটের ন্যায় দাঁড়িয়ে শুধু দেখছে। সমস্ত বাড়িটা আতঙ্কে বিরাজ করে আছে। রিশাদ পুলিশকে ফোন করলো। অতঃপর ঋত্যর পাশে এসে দাঁড়ালো। রিক্ত, রিক্ত, লিসেন টু মি। রিক্ত, কথাটা শোনো আমার। রিক্ত, ও আমার জন্য সুইসাইড করেছে। আমি দায়ী ওর মৃত্যুর জন্য। আমি দায়ী রিশাদ, আমি দায়ী। রিক্ত, শান্ত হও তুমি। পুলিশ আসছে, ওনারা ডেড বডি নিয়ে যাবেন। তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমি একটা খুনি। আমি তোমাকেও মেরে ফেলতে চেয়েছিলাম, এখন দিব্যকে। চুপ, একদম চুপ। কি পাগলামো শুরু করছিস? এনাফ ইজ এনাফ। রিশাদ ঋত্যকে টানতে টানতে স্টেজের দিকে নিয়ে আসে। সামনে কাজী সাহেব বসে আছে। রিশাদ কবুল বলে ফেলেছে। ঋত্য বোবার মতো বসে আছে। ক অব্দি বের হচ্ছে না তার মুখ থেকে। রিশাদের এখন মন চাচ্ছে মেয়েটাকে টেনে দুইটা থাপ্পড় লাগাতে। রিক্ত, কবুল বলো। রিক্ত। কবুল, কবুল, কবুল। ঋত্য কবুল বলতেই রিশাদ সবাইকে বিদায় জানিয়ে ঋত্যকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো। অন্ধকার ঘরে ড্রিম লাইটের মৃদু আভা। বিছানায় চিন্তিত ভাঁজ পড়া কপালে বসে আছে ঋত্য। রিশাদের বিরক্ত লাগছে ঋত্যর এই চিন্তিত মুখ, কিন্তু কিছুক্ষণ আগের ঘটনাটা এত সহজে ভোলা সম্ভব নয় মেয়েটার পক্ষে। রিশাদ ঋত্যর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দাও তো রিক্ত। রিশাদের কথায় ধ্যান ভাঙে ঋত্যর। আলতো হাতে রিশাদের চুল টানতে শুরু করে ঋত্য। ঋত্যর এত আস্তে চুল টানা দেখেই রিশাদ বলল, থাক, যে চুল টানতেছেন মাথা সব চুল ছিঁড়ে পড়ে যাবে। রিশাদের কথা শুনে রেগে গেল ঋত্য। বেশ জোরে সোরে রিশাদের চুল ধরে টান দেয় ঋত্য। রিশাদ আহ বলে চিৎকার দিয়ে ওঠে। ঋত্য মুখ টিপে হাসছে। রিশাদ ঋত্যর হাত ধরে টান দিল। রিশাদের বুকে এসে পড়ল ঋত্য। রিশাদ ঋত্যর সামনে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল। অতঃপর ঋত্যর কপালে একটা চুমু খেলো। ঋত্য লজ্জা পেয়ে মাথা নিচু করলো। এটা দেখে রিশাদ হেসে ঋত্যর থুতনি আলতো করে তুলে বলল, আমার লজ্জাবতীটা জানো। রিশাদের কথা শুনে ঋত্য লজ্জা পেয়ে রিশাদের বুকে মুখ গুজল। রিশাদ আলতো হাতে ঋত্যর মাথায় হাত বোলাতে লাগলো। এক নতুন শুরুর আভাস সেয়ে গেছে তাদের জীবনটায়। ঋত্যর শরীর থেকে এক ভালোবাসাময় ঘ্রাণ পাচ্ছে রিশাদ, যা তার মনের অন্তপুরেই প্রশান্তির দোলা দিচ্ছে। ক্রমাগত কাছাকাছি আসতে থাকে দুজনের নিঃশ্বাস। নিস্তব্ধ রাতেই অস্পষ্টভাবে শোনা যাচ্ছে একে অপরের দীর্ঘশ্বাস। পূর্ণতার প্রাপ্তিতে মত্ত একজোড়া জীবন, একজোড়া অস্তিত্ব।
ঋষাদের উন্মুক্ত বুকে মাথা রেখে প্রশান্তির নিদ্রায় ঋত্য আর ঋষাদের আখিদয় ব্যস্ত ঋত্যকে পর্যবেক্ষণে। ঋষাদ উঠুন। আর একটু পরে গম্ভীর কণ্ঠে, আমি বাবার সাথে দেখা করতে যাব। ঋত্যর কথা শুনে লাফ দিয়ে উঠল ঋষাদ। এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে বলল, রেডি হয়ে নাও, যাও 9টায় বেরোবো। ঋষাদের কথায় ঋত্যর ঠোঁটে হাসি ফুটে ওঠে। ঋত্য তড়িঘড়ি করেই রেডি হতে চায়। চিন্তিতভাবে বিছানায় বসে আছে ঋষাদ। সে বুঝতে পারছে না তাকে দেখার পর রাহাত সাহেবের প্রতিক্রিয়া কী রূপ হতে পারে। গাড়ি ড্রাইভ করছে ঋষাদ। ঋত্যর চোখ জুড়ে এক আলাদা দীপ্তি, বাবার সাথে দেখা করার এক তীব্র উত্তেজনা। অথচ ঋষাদ একেবারেই ভাবশূন্য, একরকম চিন্তায় আছে সে। হুট করে মেয়ের বিয়ে মেনে নেওয়া কোনো বাবার পক্ষে সম্ভব না। হসপিটালের সামনে এসে গাড়ি থামালো ঋষাদ। গাড়ি থামাতে ঋত্য দৌড়ে ভেতরে ঢুকলো। ঋষাদ গাড়ি পার্ক করছে। বাবা। রিক্ত মা, এসেছি। তুই বিয়ে করে বাবাকে ভুলে গেলি? না বাবা। আয় বস। জামাই কোথায়? ওই তো বাবা আসছে। দরজার দিকে তাকাতেই বড়সড় একটা ঝটকা খেলেন রাহাত আহমেদ। এই যে ঋষাদ! মুখের হাসি মিলিয়ে গেল তার। ঋষাদ এসে মাথা নিচু করে দাঁড়ালো রাহাত আহমেদের সামনে। ঋষাদ এখানে কি করছে? আঙ্কেল, আমি তোমাকে প্রশ্ন করিনি, আমি আমার মেয়েকে প্রশ্ন করেছি যে ঋষাদ এখানে কি করছে। বাবা। বলবি তুই? বাবা, ঋষাদই আমার বর, আমি ভালোবাসি ঋষাদকে। যদি বাবাকে ভালোবাসিস এক্ষুনি ওই ছেলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করবি। বাবা, আমি ভালোবাসি ঋষাদকে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবাকে ছাড়া বাঁচতে পারবি তুই? জানিস আমাদের সমস্ত সম্পত্তি ওই ঋষাদ কেড়ে নিয়েছে। আমার হার্ট অ্যাটাকের জন্য ওই দায়ী। এত সব জেনেও ওকে ভালোবাসিস তুই? কিন্তু বাবা, প্রথমে ভুলটা আমরা করেছি, ঋষাদকে ধোকা দিয়েছি। ওর বাবা মার মৃত্যুর জন্য আমরা দায়ী। এত কিছু জেনেও ও যদি আমাকে ভালোবাসতে পারে তাহলে আমি কেন পারবো না? তুই ওই ছেলেটার জন্য আমার সাথে তর্ক করছিস? বাবা, ওই ছেলেটা আমার স্বামী, আমার সমস্ত অপরাধ মাফ করে আমাকে আপন করেছে সে। রিক্ত! হঠাৎ বুকের বাম পাশে হাত দিয়ে বসে পড়লেন রাহাত আহমেদ। ঋত্য দৌড়ে গিয়ে তাকে ধরতে নিলেই তিনি নিজেকে ছাড়িয়ে নিলেন। নার্সরা এসে রাহাত আহমেদকে বেডে বসালেন, ডক্টরকে ডাকলেন। আপনারা প্লিজ বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি। ওকে ডক্টর। ঋষাদ আর ঋত্য বাইরে এসে দাঁড়ালো। ঋত্য কেঁদে ভাসিয়ে ফেলছে। জীবনের সূচনাতেই বাবার অভিশাপ নিয়ে কিভাবে জীবন শুরু করবে সে। ঋত্যর চোখ বেয়ে অশ্রু ঝরছে। ঋষাদ কিছুই বলতে পারছে না। ভুল তারও ছিল। প্রতিশোধের নেশায় অনেক নিচে নেমে গেছে সে। ঋষাদ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর না পারবো বাবাকে ছেড়ে থাকতে। তোমার এখন ওনার সাথে থাকা দরকার। ঋষাদ প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাবাকে বোঝাও তুমি। ওনার অবস্থা একটু বেটার হোক তারপর। এখন ওনার তোমাকে দরকার। আমি সবসময় থাকবো তোমার পাশে, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, উনি হয়তো জব ছাড়তে বলবেন তোমাকে, তুমি বলো ছেড়ে দিব, বাকিটা আমি আর কন্ট্রাক্ট দেখে নিব। ঋষাদ, আমি পারবো না সব সামলাতে। আমার তোমার উপর বিশ্বাস আছে। টেক কেয়ার, আমি আসছি। ঋতুর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল ঋষাদ। ঋতু তাকিয়ে রইল ঋষাদের যাওয়ার পানে। যতক্ষণ আর ঋষাদ দৃষ্টির অগোচর হয় ততক্ষণ। তোর কি বিন্দু মাত্র লজ্জা হচ্ছে না রিক্ত? বাবা। দিব্য হয়তো খারাপ ছেলে ছিল, কিন্তু সে ছেলেটা ছোট থেকে ভালোবেসে এসেছে। প্রতিটা প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। একবার সে ব্যর্থ হলেও বলে কি তার এতদিনের সব উপকার ভুলে গেলি? কিন্তু বাবা। যে ছেলে নিজের জীবন দিয়ে দিল তোর জন্য, আর তুই কিনা ঋষাদের সাথে ভালোবাসার জগতে মেতে আসছিস। একটা অপরিচিত মানুষের মৃত্যু জানলেও আমরা কষ্ট পাই, সেখানে তুই কিভাবে এত সহজে ভুলে গেলি দিব্যকে? বাবা, বিশ্বাস করো, তোর ভালোবাসা কতটা ঠুনকো আমি বুঝে গেছি। আমি চোখ বন্ধ করে আমি অফিসে গেলাম। চাকরি ছেড়ে দিবি এই মিথ্যাটা বলার দরকার নেই। যা ঋষাদের সাথে এই সময়টুকু কাটা, কিন্তু খুব শীঘ্রই সেটা বন্ধ হয়ে যাবে। কেন বুঝছো না বাবা? দিব্যকে আমি ভালোবাসি না। ভালোবাসিস না তাই বলে একটা মানুষের মৃত্যুতে তোর কোনো প্রভাবই পড়বে না? এতটা নির্দয় তো আমার মেয়ে না। যা তুই, এই মুহূর্তে তোকে আমি নিজের সামনে সহ্য করতে পারছি না। আর কিছু না বলে ঋত্য মাথা নিচু করে বেরিয়ে যায়। বাবার কথাগুলোকে মনে জায়গা দিতে চাইল না ঋত্য, কিন্তু তার জোর করেই জায়গা দখল করে নিচ্ছে বারবার। দিব্যর রক্তাক্ত চেহারা আর শেষ আকুতিটা ঋত্যর বুকে এক সূক্ষ্ম ব্যথা সৃষ্টি করেছে, যা ক্রমাগত চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। চোখ বুঝলে ঋত্য দিব্যর চেহারা দেখতে পাচ্ছে, কানে বাজছে দিব্যর আকুতি। অফিসে আসার পর থেকেই দরজার দিকে তাকিয়ে আছে ঋষাদ।
ঋত্যর অনুপস্থিতি তার কাছে ততটা কষ্টকর যতটা শরীরের একটা অংশ শরীর থেকে আলাদা হওয়ার। ঋষাদ দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে ঋত্য ঢুকলো। ঋত্যকে দেখে উঠে আসতো ঋষাদ। ঋষাদকে দেখেও যেন দেখলো না ঋত্য, সম্পূর্ণ উপেক্ষা করে নিজের ডেস্কে বসতো। ঋত্যর এমন আচরণে ভিমরি খাওয়ার উপক্রম ঋষাদের। মেয়েটা এভাবে তাকে অবহেলা করে যেতে পারো কিভাবে? চিন্তায় কপাল বেয়ে ঘাম ছড়ছে ঋষাদের। ঋষাদ ঋত্যকে নিজের কেবিনে ডাকলো। অনিচ্ছা সত্ত্বেও গেল ঋত্য। কি হয়েছে রিক্ত? এমন করছো কেন তুমি? আমার কিছু হয়নি ঋষাদ, আমি একা থাকতে চাই কিছুটা সময়। একা থাকতে চাও মানে কি রিক্ত? আমি চাইলেও অধিকার খাটিয়ে তোমাকে নিজের কাছে এনে রাখতে পারি, কিন্তু তোমার বাবার তোমাকে প্রয়োজন। এটা আমার বাধ্যবাধকতা না, আমার মানবিকতা। তুমি স্ত্রী আমার, তোমার মনের সকল কথা জানার অধিকার অবশ্যই আছে আমার। ঋষাদ প্লিজ আমাকে একটু সময় দাও নিজেকে ঠিক করার। তুমি কবে ভুল ছিলে রিক্ত? আমি বরাবরই ভুল ছিলাম ঋষাদ। দিব্যকে ভালোবাসা আমার ভুল ছিল, ওকে ভুলে তোমাকে বিয়ে করাটা আমার ভুল ছিল, দিব্যকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আমার ভুল ছিল, আর সব ভুলে তোমার প্রেমে মত্ত হওয়াটাও আমার ভুল ছিল। ন্যূনতম মানবিকতা নেই আমার মাঝে। এসব কেন বলছো রিক্ত? কি হয়েছে তোমার? ঋত্য আর কিছু না বলেই রেজিগনেশন লেটার ঋষাদের হাতে ধরিয়ে দেয় ঋত্য। অফিসে এসে আগে এটাই করেছে ঋত্য। রিক্ত, ইউ হ্যাভ গন ম্যাড। তুমি এমনটা করতে পারো না। আমি ভালোবাসি তোমায়। এতটা ঠুনকো কি করে হতে পারে তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসা ঠুনকো। আমি কাউকে ভালোবাসার যোগ্যই না, আমি শুধু ঘৃণার যোগ্য। কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমাকে ভালোবেসে থাকলে প্লিজ সাইন করে দিও লেটারটাতে। ও, ভালো কথাই শুনবে না? ওকে ফাইন। মিসেস রিক্ত রিশাদ আফসান, আপনার 1 ইয়ার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আপনি অফিস থেকে রিজাইন করতে পারবেন না। ঋষাদ। কল মি স্যার। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অবশ্যই আমি বুঝবো। আপনি কন্ট্রাক্ট অনুযায়ী যদি 10 লাখ টাকা একদিনে পে করতে পারেন, ইউ উইল বি ফ্রি। জোর করে অফিসে আটকে রাখতে পারবেন, কিন্তু ভালোবাসা কখনোই পাবেন না। এটা অফিস মিসেস রিক্ত। আপনি ভুলে যাচ্ছেন আপনার আর আমার সম্পর্ক শুধু বস এমপ্লয়ি। ওকে স্যার। ঋত্য মাথা নিচু করে নিজের ডেস্কে এসে বসতো। ঋষাদের থেকেই নিজেকে দূরে রাখতে চেয়েছিল ঋত্য, যাতে ঋষাদকে ভুলতে পারে, কিন্তু সেটা বোধহয় আর হবে না। ঋত্য বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। দিব্যকে কি সে আদৌ ভালোবেসেছিল, আর ঋষাদকে কি সে আদৌ ভালোবাসে? মনের সাথে এক প্রকার দ্বন্দ্ব করছে ঋত্য। তবে এই দ্বন্দ্বে জয় যারই হোক, পরাজয়টা তার, একান্তই তার। মিসেস রিক্ত, ঋষাদ স্যার ডাকছে আপনাকে। কেন আসিফ ভাইয়া? যান, শুনে আসুন। এক প্রকার বিরক্তি নিয়েই আবার ঋষাদের কেবিনে ঢোকে ঋত্য। ঢুকতেই যা দেখে তার জন্য কিছুতেই প্রস্তুত ছিল না সে। ঋষাদ ড্রিঙ্ক করছে, একদম মাতাল অবস্থা তার। ঋত্য চলে যেতেই নিচ্ছিল, কিন্তু ঋষাদ ঋত্যকে টেনে নিজের কোলে বসালো। ঋষাদের কোল থেকে ওঠার জন্য ছটফট করতে লাগলো ঋত্য, কিন্তু ঋষাদের সাথে পেরে উঠল না। ঋষাদ পাগলামি করছে, কখনো ঋত্যর গালে চুমু খাচ্ছে, কখনো বা ঋত্যর চুলে। ঋত্য পড়েছে আরেক ঝামেলায়। ঋষাদের কাছে সেও থাকতে চায়, কিন্তু বাবার কথা মনে হতেই হাত শক্ত হয়ে আসে ঋত্যর। জোরে সোরে ঋষাদকে ধাক্কা দিয়ে উঠে বসে সে। ঋত্য কেবিন থেকে বেরোতে যাবে তার আগে ঋষাদ ঋত্যকে দেয়ালের সাথে চেপে ধরে। ঋত্যকে নিজের দুবাহুর মাঝে বন্দি করে নেয়। ঋষাদের মুখ থেকে অ্যালকোহলের বিশ্রী গন্ধে গা গুড়িয়ে আসছে ঋত্যর। ঋষাদ নেশা ভরা দৃষ্টিতে দেখছে ঋত্যকে। ঋত্যর গলার তিলটায় ঋষাদের তীক্ষ্ণ দৃষ্টি। ঋত্য রেগে ঋষাদকে ধাক্কাতে লাগলো। তাল সামলাতে না পেরে ঋষাদ ফ্লোরে পড়ে যেতে ধরলো। বাঁচার জন্য ঋত্যকেও টেনে ধরলো ঋষাদ। ব্যাস, ঋষাদ পড়লো ফ্লোরে, আর ঋত্য ঋষাদের বুকে। ঋষাদের হৃদস্পন্দন কানে আসতে ঋত্যর গলা শুকিয়ে আসতো। মনের ভেতরটা শূন্য লাগতে শুরু করলো। চোখ বন্ধ করে ঋষাদের হৃদস্পন্দন অনুভব করতে লাগলো সে, কিন্তু চোখ জোড়া বন্ধ করতেই ভেসে উঠল দিব্যর রক্তাক্ত লাশ আর বাবার কথাগুলো। ঋষাদকে ধাক্কা দিয়ে ফেরে উঠে দাঁড়ালো ঋত্য। দৌড়ে ঋষাদের কেবিন থেকে বেরিয়ে এলো ঋত্য। ঋত্যর কান্না পাচ্ছে না, সে পারছে ঋষাদকে ভালোবাসতে, আর না পারছে ভুলতে। এক গোলাপ ধাঁধায় আবদ্ধ হয়ে পড়ে আছে সে। এটা তুই ঠিক করছিস না রাহাত। রিক্ত ভালোবাসে ঋষাদকে। আমি আমার ছেলেকে হারিয়েছি, তার মানে এই না যে এর জন্য ওরা দায়ী। দোষটা দিব্যর ছিল। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি কিছুতেই ঋষাদকে রিক্তর ধারের কাছেও ঘেঁষতে দেব না। ঋষাদ আমার এত খারাপ অবস্থা করেছে, তা তুই বলছিস ওকে মাফ করে দিতে?
দেখ রাহাত, ভালোবাসা কখনো আলাদা করা যায় না। ওরা হয়তো দূরে আছে, কিন্তু ওদের ভালোবাসা রিক্তকে আমি রিশাদের থেকে আলাদা করবই। যাই হয়ে যাক না কেন, রিক্ত কখনো রিশাদের হতে পারে না। রিক্ত আমার মেয়ে, আমার শত্রুর সাথে ওকে আমি মেনে নিতে পারবো না। শত্রুতা এই মন গড়া খেলায় একটা জীবন নষ্ট হয়েছে, তুই আরেক জোড়া জীবন নষ্ট করতে চাইছিস? বিধান, তুই এত সহজে রিশাদকে মাপ কিভাবে করে দিলি? ওহ, বুঝেছি, সম্পত্তি তো তুই হারাসনি, হারিয়েছি আমি, তাই আমার কষ্ট তুই বুঝবি না। টাকা সম্পত্তি কখনোই তোকে সুখ দিতে পারবে না রাহাত। খুব শীঘ্রই আমি সমস্ত সম্পত্তি ইতিমখানায় দান করে আল্লাহর ইবাদতে ডুবতে যাচ্ছি। তুই বেশি বলছিস বিধান, টাকা থাকলে সব হয়। আজ টাকা আছে বলে তুই এসব বলতে পারছিস। রাহাত আহমেদের সাথে আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিলেন বিধান মাহমুদ। অতঃপর দেওয়ালে ঝুলে থাকা দিব্যর ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। 1 মাস পেরিয়ে গেছে। এই 1 মাসে রিশাদ 1 সেকেন্ডের জন্য ঋতুকে একা থাকতে দেয়নি। সবসময় ঋতুর কাছে আসার চেষ্টা করেছে, ঋতুকে ভালোবাসার চেষ্টা করেছে। ঋতুও আজকাল অনুভব করে রিশাদের ভালোবাসা। তবে দিব্য নামক সংশয়টা যে তার মন থেকে কিছুতেই যাচ্ছে না। রিশাদের ডাক পড়তেই মুচকি হাসতো ঋতু। রিশাদের কাজই হলো কেবিনে ঢুকে ঋতুকে ডাকা। ঋতু কেবিনে ঢুকতেই চমকে উঠল। রিশাদ তার প্রিয় বিরিয়ানি প্লেটে সাজিয়ে বসে আছে। তার মানে রিশাদ এখনো তার ছোটবেলার পছন্দগুলো মনে রেখেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ঋতুর। লজ্জা মাখা চোখে রিশাদের দিকে এগোয় ঋতু। তো কেমন হলো সারপ্রাইজ? খেয়ে বলুন। আপনি যখন করেছেন ভালোই হবে। খেয়ে বলো তাড়াতাড়ি। ঋতু প্লেটের কাছে এগোতেই লেবুর তীব্র ঘ্রাণ নাকে আসে তার। সাথে সাথে গা গুলিয়ে ওঠে ঋতুর। রিশাদ বুঝতে পারে না হঠাৎ ঋতুর কি হলো। এখানে লেবু দিয়েছো তুমি? হ্যাঁ, কেন? তোমার তো লেবু বেশ পছন্দ। আমার সহ্য হচ্ছে না লেবুর গন্ধ। আর কিছু না বলে ওয়াশরুমের দিকে দৌড় দিল ঋতু। রিশাদ চিন্তিত হয়ে পড়ল। যে মেয়েটা লেবু ছাড়া খাবারই খায় না, তার কেন লেবুর গন্ধ সহ্য হবে না? ঋতু ওয়াশরুমে ঢুকেই বেসিন ছেড়ে দিয়ে বমি করলো কিছুক্ষণ। সকালে খালি পেটে অফিসে এসেছিল, এখন মনে হচ্ছে পেটের সবকিছু বের হয়ে আসবে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে চোখে মুখে পানি দিল ঋতু। ঋতু ওয়াশরুম থেকে বের হতেই রিশাদ দৌড়ে গিয়ে ঋতুর বুকে মিশিয়ে নিল। রিশাদের চোখ মুখ লাল হয়ে গেছে, চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। কি হয়েছে তোমার? অসুস্থ থাকলে বলবে তো। জানি না, হঠাৎ গা গুলিয়ে আসলো। এমন কেন হলো বুঝলাম না। তুমি এক্ষুনি চলো ডক্টরের কাছে। না থাক, তোমার যাওয়ার দরকার নেই, আমি ডক্টরকে এখানে ডেকে নিচ্ছি। উনি এসে তোমার চেক আপ করে যাবেন। না রিশাদ, তার প্রয়োজন নেই। আমি যাওয়ার সময় ডক্টর দেখিয়ে যাব। ইউ নিড রেস্ট। চলো তোমাকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না, তার ঋতু কিছু বলতে যাবে তার আগেই তার বাবার কণ্ঠ শুনতে পেল। ঋতু তাড়াহুড়ো করে রিশাদের কেবিন থেকে বেরিয়ে এলো। বাবা, তুমি এখানে? আমি এখানে। অফিস ছুটি নিয়ে আমার সাথে চল। কেন বাবা? আমার দরকার আছে, তুই চল। কিন্তু বাবা। যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে। রিশাদের থেকে পারমিশন নিয়ে রাহাত আহমেদের সাথে বেরিয়ে এলো ঋতু। ঋতু চলে যাওয়ার পর থেকেই চিন্তা যেন বেড়ে গেল রিশাদের। কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছে না সে। ঋতুর চিন্তায় মাথায় চিত্ত ধরার উপক্রম তার। কেবিনে পায়চারি করছে রিশাদ। মন কিছুতেই ভালো সায় দিচ্ছে না তাকে। কোনো এক দুঃসংবাদ আসছে তার জন্যে। ভেতরে ছটফটানিটা উপলব্ধি করার চেষ্টা করছে রিশাদ। নিজেকে স্থির করে ঋতুকে নিয়ে ভাবতে শুরু করলো রিশাদ। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোকে দেখতে পাত্রপক্ষ আসছে। ছেলে মস্ত বড় ডক্টর, টাকা পয়সার অভাব নেই, বংশও বেশ উঁচু। তোর ছবি পাঠিয়েছিলাম, তোকে দেখে বেশ পছন্দ হয়েছে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রিশাদের স্ত্রী। বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি অন্য জায়গায় আমার বিয়ে ঠিক কি করে করতে পারো? বেশি কথা বলবি না। তোদের বিয়ে আমি মানি না। রিশাদকে ডিভোর্স দিবি, তুই আর আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করবি। না বাবা, এটা আমার দ্বারা সম্ভব না। তুই আমার কথার উপর কথা বলিস। বাবা, তুমিই তো বলেছিলে মানবিকতার খাতিরে হলেও আমি যেন দিব্যর দিকটা ভাবি, কিন্তু এখন তুমি। যে গেছে সে গেছে, তাকে নিয়ে ভেবে জীবন নষ্ট কেন করবি? চুপচাপ চল আর ওই ছেলেকে বিয়ে কর। বাবা প্লিজ, বোঝার চেষ্টা করো, আমি রিশাদকে ভালোবাসি। আমি রিশাদের বিবাহিত স্ত্রী। মনে মনে বলে। এমনিতেই কাজ হবে না, হার্ট অ্যাটাকের নাটকটা করতে হবে। ওই নাটকটা করেই তো রিক্তকে এনেছি আমার কাছে, এবার বিয়েটাও দিয়ে দিব। রাহাত আহমেদ বুকে হাত রাখতে নিয়েছেন, ঠিক এমন সময় মাথা ঘুরে পড়ে গেল ঋতু। চিন্তায় পড়ে গেলেন রাহাত আহমেদ। ড্রাইভারকে দ্রুত গাড়ি হসপিটালের দিকে ঘোরাতে বললেন। কপাল বেয়ে ঘাম ঝরছে রাহাত আহমেদের।
ঋতুর কিছু হয়ে গেলে তো ডক্টর ছেলেটার কাছ থেকে একটা টাকাও পাবেন না তিনি। এসব ভাবতে ভাবতেই চিন্তায় কপালের ভাঁজ পড়ল তার। হসপিটালে ঋতুকে চেক করেছে ডক্টর, আর রাহাত আহমেদ বাইরে দাঁড়িয়ে আছেন বলে ভুল হবে, পায়চারি করছেন। ঋতুর চেক আপ করে বাইরে এলেন ডক্টর। ডক্টর, কি হয়েছে আমার মেয়ের? আরে চিন্তার কিছু নেই, মিষ্টি মুখ করুন, আপনার মেয়ে মা হতে চলছে। কি সর্বনাশ! মনে মনে এটা যদি রিক্ত জানতে পারে তাহলে রিশাদকে বলে দিবে, তখন আমার হাতে আর কোনো পথ খোলা থাকবে না। রিক্তকে রিশাদের কাছে যেতে দেওয়া ছাড়া কিছু একটা করতে হবে। এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। কি হলো, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলছেন আপনি ডক্টর? আমার মেয়ে তো বিয়ে হয়নি, একটা ছেলে বিয়ের প্রস্তাব দেখিয়ে এসব করেছে। আপনি প্লিজ সন্তানটা নষ্ট করে দিন। আমার মেয়ে ওই নোংরা ছেলের অংশ নিজের গর্ভে জানলে আত্মহত্যা করবে। সরি মিস্টার আহমেদ, আমাদের হসপিটালে অ্যাবর্শন করানো হয় না। আর তাছাড়া আপনারা ছেলেটাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। না ডক্টর, তার প্রয়োজন নেই। আমি জানি ছেলেটা কখনোই রাজি হবে না, ও একটা নোংরা ছেলে। আপনারা যা ভালো বুঝেন, তবে রক্তর ইন্টারনাল ইনকোর্সেন আছে। অ্যাবর্শন করালে হয়তো সে বাঁচবে না কিংবা কখনোই মা হতে পারবে না। ওকে ডক্টর, আমি ভেবে দেখছি কি করা যায়। অফকোর্স, ওনার জ্ঞান ফিরলে আপনি কথা বলতে পারবেন। দেখবেন এমন কোনো কথা বলবেন না যেন তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে, এতে পরবর্তীতে সমস্যা হতে পারে। জি ডক্টর। কিছুক্ষণ পর ঋতুর জ্ঞান ফেরে। রাহাত আহমেদ ঋতুর পাশে বসলেন। বাবা কি হয়েছে আমার? কিছু না মা, এমনিতেই মাথা ঘুরিয়ে পড়ে গেছিস। চিন্তা করিস না, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি তোর বিয়ে দিব না। থ্যাঙ্কস বাবা, চলো বাসায় যাই। হ্যাঁ মা, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। রাহাত আহমেদ ডক্টরের পরামর্শ নিয়ে ঋতুকে বাসায় নিয়ে আসতো। রাহাত আহমেদ বেশ চিন্তিত, তিনি কিছুতেই বুঝতে পারছেন না ঋতুকে না জানিয়ে ঠিকভাবে ঋতুর অ্যাবর্শন করাবে। মাথায় বেশ কিছু শখ করছেন তিনি। অবশেষে একটা প্ল্যান মাথায় স্থির করলেন তিনি। পরিকল্পনার কথা ভেবে বাঁকা হাসি ঝুলালেন ঠোঁটে। সময় কাটছে, ঋতুর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। স্বাভাবিক অসুস্থতা ভেবে আর ডক্টরের কাছে যায়নি ঋতু। রিশাদের সাথেও সময় বেশ ভালোই কাটছে ঋতুর। মেয়ের কোনো সমস্যা হবে না তো? আরে না, আপনি শুধু টাকাটা ঠিকঠাক আনবেন, বাচ্চাটাও নষ্ট হয়ে যাবে, কেউ টেরও পাবে না। সব ঠিক মতো না হলে এক পয়সাও পাবে না। আরে আপনি এত চিন্তা কেন করছেন? রাজানি আমাদের কাজ, আপনি শুধু টাকা রেডি রাখুন। আচ্ছা ঠিক আছে, কবে নিয়ে আসবো মেয়েকে? আপনার আনতে হবে না, শুধু এই ওষুধ ওর খাবারে মিশিয়ে দিবেন, তারপর আমাদের কল করবেন, আমরা গিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসব, কেউ সন্দেহ করবে না। আচ্ছা বুঝলাম, কাজটা কালকে করতে হবে, কাজ শেষ হলে টাকা পাবে। কথা শেষ করে ফোনটা পকেটে রেখে শয়তানি হাসি দিলেন রাহাত আহমেদ। অবশেষে তার পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। ঋতুর জীবন থেকে রিশাদের অংশকে চিরতরে মুছে দিতে চলেছেন তিনি। ঘৃণা জিনিসটা বড্ড ভয়ানক। ভালোবাসা না থাকলেও জীবনটা জীবনের মতোই চলে, কিন্তু ঘৃণার শিকার হলে জীবনটা বেঁচে থেকেও লাশের মতো করে বাঁচতে হয়। রিশাদের প্রতি রাহাত আহমেদের একটা অকারণ ঘৃণায় 3টা জীবনের নষ্টের পথে পা বাড়িয়েছে। সস্তা ক্লিনিকের নোংরা একটা বেডেই অজ্ঞান হয়ে পড়ে আছে ঋতু। আশেপাশে বেশ কজন ওয়ার্ড বয় আর মাস্কের আড়ালে থাকা একজন ডক্টর। ঋতু বেঘরে ঘুমাচ্ছে কড়া ডোজের মেডিসিনের প্রভাবে। তার সাথে কি হতে চলেছে সে সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয় সে। ক্লিনিকের রুমের বাইরে একটা বেঞ্চে বসে আছে রাহাত আহমেদ। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। উদ্দেশ্য আর চিন্তা একটাই, বাচ্চাটার মৃত্যু আর ঋতুর সুস্থতা। সকাল থেকে মনটা বিষণ্ণ রিশাদের। ঋতু অফিসে না আসায় কপালের ভাঁজগুলো যেন আরো বেড়ে গেল। এক অজানা আতঙ্ক ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। রিশাদ কিছুতেই নিজেকে এই আতঙ্কের বেড়াজাল থেকে বের করতে পারছে না। নিজেকে স্থির করে অফিস থেকে বের হলো রিশাদ। ঋতুর বাড়িতে এসে দাঁড়ালো রিশাদের গাড়ি। গাড়ি থেকে নেমে রিশাদ, হ্যালো দীপ, একটা হেল্প কর। একটা নাম্বার সেন্ড করছি, নাম্বারটা ট্র্যাক করে লোকেশন জানা ইমিডিয়েটলি। আরে ভাই রিল্যাক্স, কি হয়েছে বলবেন তো? এতদিন পর ফোন করলেন, তাও এত টেনশনে? ভাই আমি সব বলবো তোকে, বাট এখন আমি যা বলছি তাই কর। আচ্ছা আপনি নাম্বার সেন্ড করেন। রিশাদ দীপকে ঋতুর নাম্বার সেন্ড করলো। কিছুক্ষণের মধ্যেই দীপ ঋতুর লোকেশন ট্র্যাক করে রিশাদকে জানিয়ে দিল। অপারেশন থিয়েটারে লালবাতির আড়ালে চলছে এক অনাগত জীবন নষ্টের প্রচেষ্টা। অজ্ঞান ঋতুর গর্ভের সন্তান নষ্টের প্রচেষ্টা চলছে।
বাইরে রাহাত আহমেদ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। ঋত্য তার কাছে এখন একটা পণ্য মাত্র, আর তার অনাগত সন্তান পণ্যে লাগা দাগ। লোক কতটা বেড়ে গেলে নিজের সন্তানকে বাজারের পণ্যের ন্যায় ভাবা যায় তা বোঝা দরকার। এতটা লোভ, এর পরিণতি কি আদৌ ভালো? নিশ্চয়ই না, কারণ সকল কুকর্মের একটা পরিণতি থাকে। এই পরিণতি প্রতিশোধ নয়, এটা হলো নিয়তির প্রতিদান। তুমি যা করবে তাই তুমি ফিরে পাবে। হতে পারে সুখটা ক্ষণিকের, তবে তবে দুঃখটা আজন্মই রয়ে যাবে। বিন্দুমাত্র কৃতিত্ববোধ কাজ করছে না রাহাত আহমেদের মধ্যে। চিন্তায় ক্রমশ মুখ শুকিয়ে আসছে তার। হঠাৎ ফোনটা বেজে উঠতেই চমকে তাকালেন তিনি। এই বুঝি রিশাদ এরও? ফোন হাতে নিয়ে আশ্বস্ত হলেন রাহাত আহমেদ। না, এটা তো সেই ডক্টর পাত্রের ফোন। কি জানি নাম নাম মনে করার চেষ্টা করলেন তিনি। মস্তিষ্কে অসম্ভব জোর দিয়ে তিনি মনে করলেন সম্ভবত ছেলেটার নাম আদিল। গলা পরিষ্কার করে নিয়ে এই ফোনটা তুললেন তিনি। হ্যাঁ বাবা, আদিল বলো। না মানে আঙ্কেল, আপনি কোনো মেয়ের ছবি দেখিয়েছেন আমাকে? কেন বাবা, আমার নিজের মেয়ে। ওর কি চরিত্র কোনো দোষ? এসব কি বলছো তুমি? আমার মেয়ে একেবারে পবিত্র, আর তুমি কি না তার চরিত্রের দোষ নিয়ে কথা বলছো? আমি চোখ বন্ধ করে কিছু বলছি না। আমার কাছে প্রমাণ আছে। আমার ক্লিনিকের ওয়ার্ড বয়রা একটা অ্যাবরেশন কেস এনেছে আমার কাছে। মেয়েটা অজ্ঞান। এ আপনারই মেয়ে। তুমি সেই ডক্টর যে অ্যাবর্শন করাচ্ছ? আপনি কোথায়? ওটির বাইরে? থামুন, আমি আসছি। ফোন রেখে মাস্ক আর গ্লাভস খুলে ওটির বাইরে আসতেই মুখোমুখি হয় আদিল আর রাহাত আহমেদ। নোংরা চরিত্র আপনার মেয়ের। কার না কার সাথে কি করে এখন বিয়ের আগে অ্যাবরেশন করাচ্ছে। বাবা বিশ্বাস করো, একটা ছেলে ওকে ভুলিয়ে ভালিয়ে ওর ক্ষতি করেছে। আমার মেয়ে কোনো দোষ নেই। আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? আপনার মেয়ে কি বাচ্চা যে কিছুই বোঝে না? একটা ছেলে ওকে ভুলিয়ে সব করে গেল, অথচ সে বুঝলই না। সে কি ফিডার খায় নাকি? বেশি বলছো তুমি আদিল। বেশি কিন্তু যুক্তিযুক্ত। বুঝলাম আমার মেয়ে ভালো নয়, কিন্তু তোমার এই ক্লিনিক আর অ্যাবর্শনের ব্যবসা যে অবৈধ, সেটা কি? তোমার এত সাধু সেজে কাজ নেই। আমার কাজ নিয়ে কথা বলার রাইট আপনার নেই। সোজা হিসাব, রিক্তর অ্যাবর্শন যেহেতু হয়ে গেছে, তুমি ওকে বিয়ে করে নাও। নয়তো কি? তোমার এই অবৈধ কাজের কমপ্লেন পুলিশের কাছে যাবে। ব্ল্যাকমেল করছেন আমাকে? যা ভাবার ভেবে নাও। রিক্তকে বিয়ে তোমার করতেই হবে। কতটা লোভ আপনার! লোভে না, প্রতিশোধে। সেসব তুমি বুঝবে না। তোমার কাজ এখনই রিক্তকে বিয়ে করা। রিক্ত শুধুই রিশাদের। পেছন থেকে আসা শব্দটা শুনে পেছনে তাকালো রাহাত আহমেদ। পেছনে তাকাতেই রিশাদকে দেখে হাত থেকে ফোনটা পড়ে গেল রাহাত আহমেদের। রিশাদের চোখ দিয়ে ঝরা আগুন স্পষ্ট বলে দিচ্ছে রাহাত আহমেদের বলা প্রতিটা কথা শুনেছে সে। হাত শক্ত হয়ে আছে রিশাদের। রাগে কপালের রগ ফুলে উঠেছে। চারিদিকে ক্রমাগত ঝড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে। অদ্ভুত ভয়ানক এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রকৃতিতে ও রিশাদের মাঝেও। আপনার সমস্ত ভুল মাফ করেছিলাম রাহাত আহমেদ, কিন্তু আমার অনাগত সন্তানের জীবন নষ্ট করে যে অপরাধ আপনি করেছেন তার কোনো ক্ষমা হয় না। রিক্ত কোথায়? রিশাদ, আমি বলেছি রিক্ত কোথায়? আমার প্রশ্নের উত্তর দিন। এর বাইরে একটা এক্সট্রা কথাও না। রিক্ত কোথায়? ওটিতে। রাহাত আহমেদের কথা শেষ না হতেই রিশাদ ওটির দিকে পা বাড়ালো। ওটিতে রিক্তকে আলতোভাবে ডাকলো। রিশাদ ঘুমের ঘোর ওষুধের ডোজ তখন প্রায় নিঃশেষ। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই রিশাদকে দেখে রিশাদের বুকে ঝাঁপিয়ে পড়ল ঋত্য। রিশাদ, আমি এখানে কেন? কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম ঠিক আছো। এসো আমার সাথে। কোথায়? এসো তো। ঋতু স্ট্রেচার থেকে উঠতে গেলে পা পিছলে যায়। রিশাদ ঋত্যকে কোলে তুলে নিল। আলতো হাতেই রিশাদের গলা জড়িয়ে ধরল ঋত্য। ঋত্যকে কোলে নিয়ে বাইরে এসে দাঁড়ালো রিশাদ। রাগ চেপে গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাহাত আহমেদ, ভুলেও ভাববেন না আমার সন্তান হত্যার জন্য আপনি মাফ পাবেন। আইন অনুযায়ী আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। রিশাদ, মাফ করে দাও আমাকে। না বাবা, তুমি একটাবার আমার কথাও ভাবলে না। আমার গর্ভের সন্তান কেড়ে নিলে তুমি। কথাটা বলতে বলতেই চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো ঋত্যর। রাহাত আহমেদের বুকে চিনচিন ব্যথা করছে। অনুশোচনার অগ্নিতে পুড়ছেন তিনি। কয়েকক্ষণের মাঝেই পুলিশ এলো, সেখানে উপস্থিত হলো। রাহাত আহমেদের চোখের দিকে তাকালো না ঋত্য। যতই অনুশোচনা থাক, এই চোখ দুটো তার সন্তানের খুনি। পুলিশ রাহাত আহমেদ এবং আদিলকে ধরে নিয়ে যাবে, ঠিক এমন সময় আদিল বলে ওঠে, আমি রিক্তর বাচ্চা নষ্ট করিনি, ওর বাচ্চা সুস্থ আছে।
কথাটা শোনা মাত্রই রিশাদ ঋত্যর চোখ জল করে উঠল। রিশাদ আর কিছু বলল না, কেস উইথড্র করে নিল, কিন্তু রাহাত আহমেদের দিকে তাকালো না অবধি। ঋত্য রিশাদের সাথেই এলো। বাবা নামক মানুষটার থেকে বিশ্বাস উঠে গেছে তার। আজ ঋত্যর কোলে আলো করে এসেছে তাদের অংশ। ঋত্য রিশাদের প্রথম সন্তান হৃদ। ছেলেটা পুরো রিশাদের মতোই হয়েছে। সন্তানকে আদর করতে করতে ঋত্যর চোখে পড়ল দরজার পাশে দাঁড়িয়ে থাকা বাবার দিকে। অনুশোচনা আর অনুতপ্ত তা নিয়ে সামনে এসে দাঁড়াতেই ঋত্য বাবার কাঁধে মাথা রাখল। রিশাদ মুচকি হেসে উপলব্ধি করল দৃশ্যটা। সে তো জানে বাবাকে সন্তান থেকে আলাদা করার কষ্টটা। অবশেষে পূর্ণতা পেল একজোড়া জীবনের ভালোবাসা। হৃদের ছোট্ট ছোট্ট পায়ে পথ চলার মাঝেই জুড়ে থাকবে ঋত্য রিশাদের ভালোবাসা। সমাপ্ত। নিয়মিত গল্প পেতে আমাদের সাথে থাকুন, বেশি করে কমেন্ট এবং লাইক করুন, তাহলে পরবর্তী গল্পগুলো খুব তাড়াতাড়ি আসবে।